আগের এপিসোডে আমরা যেরকমটা দেখেছিলাম চিন্মুর বডিতে কাল্টিভেশন অভিজ্ঞান করার জন্য সব গ্র্যান্ডপারা উঠে পড়ে লাগিছিল, কিন্তু চিন্মুর বডিতে কোনোভাবে কাল্টিভেশন অভিজ্ঞান হচ্ছিল না, যে কারণে চিফ গ্র্যান্ডপা একটি মেথড বলে আর ওই মেথডটা সবাই মিলে ফলো করতে থাকে। তারপরে সত্যি সত্যি চিন্মুর বডিতে ফিল হতে থাকে চিন্মুর কাল্টিভেশন অভিজ্ঞান হয়ে গেছে। আজকের এপিসোডের শুরুতেও গ্র্যান্ডপারা খুব কঠিন ভাবে চিন্মুর ট্রেনিং করাতে শুরু করতে, কিন্তু চিন্মু বুঝতে পারে যে তার বডিতে নতুন কোনো কিছু চলে আসছে যেটা সে ফিলও করতে পারে, কিন্তু যদিও সে ইউজ করতে পারতেছিল না যে কাল্টিভেশন অভিজ্ঞান করার পর, কিন্তু তারপরও সে ভাবতে থাকেছে ফাইনালি অভিজ্ঞান তো হয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারতেছিল না যে এটা পরবর্তীতে সে কিভাবে প্র্যাকটিস করবে, কারণ সে যদি এটা প্র্যাকটিসই না করতে পারে তাহলে ইমমর্টালিটি এবং কাল্টিভেশন ভালো করে কিভাবে অভিজ্ঞান করবে। তখনই গ্র্যান্ডমা চিন্মুকে ডাকতে শুরু করতে, তখনই চিন্মু গ্র্যান্ডমার কাছে চলে যায় আর বলতে থাকে যে গ্র্যান্ডমাই হলো সে যে সবচেয়ে বেশি পছন্দ করে এখানে থাকে, আর সেও এই পর্যন্ত তার গ্র্যান্ডমাকে ভালোভাবে বুঝতে পারে না, কারণ গ্র্যান্ডমা কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ গ্র্যান্ডমা কোনো সময় ফাইটার, আবার অনেক বেশি ভালোবাসে সবাইকে, আবার অনেক সময় নার্সও হয়ে যায় সবার জন্য। এই কারণে চিন্মু বলে যে তার গ্র্যান্ডমার কাছে এমন হয়তো বা কিছু আছে বা এমন কিছু পরিচয় আছে, আলাদা পরিচয়, যেটা সম্পর্কে সে এখনো পর্যন্ত জানে না। তারপরে গ্র্যান্ডমা চিন্মুকে নিয়ে ভিলেজের বাইরের দিকে যেতে থাকে, আর রাস্তায় চিন্মুকে জিজ্ঞেস করে চিন্মু তুমি কি জানো সবচেয়ে ভালো দর্জির ভালো অ্যাবিলিটি কি? এটার উত্তরে চিন্মু বলে যে আমি আপনাকে সবসময় দেখেছি সুই সুতো ব্যবহার করে কাপড় তৈরি করতে, তার মানে তো এটাই হবে আপনার স্পেশালিটি হচ্ছে সুই সুতো দিয়ে কাপড় তৈরি করা। এটার উত্তরে গ্র্যান্ডমা এগ্রি করে আর বলছে চিন্মু আজকে তোমার জন্য আমি একটি বিশেষ ধরনের কাপড় তৈরি করেছি যেটা তোমার অনেক পছন্দ হতে চলেছে। এটা বলে গ্র্যান্ডমা চিন্মুকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, যেখানে রাস্তায় আরো বলে যে গ্র্যান্ডমা এই পৃথিবীর মধ্যে অনেক ক্রিয়েচার আছে, কিন্তু প্রত্যেক ক্রিয়েচারের কাছে দুই ধরনের কাপড় থেকে থাকে। এখন কাপড় মানে শরীরের উপর যে কাপড় পরে শুধু সেই কাপড়কে বোঝায় না, এই কাপড় ছাড়াও আরো দুই ধরনের কাপড় আছে। এই কাপড়গুলোর মধ্যে প্রথমটি হলো রক্ত এবং মাংস দিয়ে তৈরি শরীর, এবং অপর কাপড়টি হচ্ছে তার সাথে থাকা শ্যাডো, যেটা শুধু তুমি পানি, আলো এবং আয়নার মধ্যে দেখতে পাবে। আসলে এসব চিন্মুর মাথার উপর দিয়ে যাইতেছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। এর সাথে গ্র্যান্ডমা বলছে চিন্মু আমি তোমার জন্য এরকম ধরনেরই একটি কাপড় বানাতে চলেছি। তখনই তারা একটি হরিণ দেখতে পায়। আসলে এটা কোনো সাধারণ হরিণ ছিল না, এটা হলো এক ধরনের স্পিরিচুয়াল বিস্ট ছিল, যেটাকে গ্র্যান্ডমা এবং চিন্মু লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। যেখানে চিন্মু একটু শব্দ করার চেষ্টা করে সেখানে চিন্মুর গ্র্যান্ডমা তাকে আটকে দেয় আর বলি চুপ থাকার জন্য, কিন্তু ওই হরিণটা তার আশেপাশে যা কিছু হচ্ছে সবকিছুই বুঝে ফেলে, তাই সে তার বিশেষ ধরনের একটি পাওয়ার ইউজ করে, যে কারণে সে সেখানে অদৃশ্য হয়ে যায় আর অদৃশ্য হয়ে সেখানে লুকিয়ে পড়ে। এটা থেকে গ্র্যান্ডমা বলে যে আজকে তোমাকে সবার আগে শিখতে হবে যে কারো সোলকে কিভাবে আটকাতে হয়। এটা যে শরীরের ভিতর থাকে যে সোল, ওই সোল না, এটা হলো শ্যাডো সোল। এক কথায় বলতে গেলে গ্র্যান্ডমা এখানে শ্যাডোর কথাই বলতেছে। তখনই গ্র্যান্ডমা তার পাওয়ার ইউজ করে এবং ওই হরিণের শ্যাডোটিকে আটকে ফেলে, এই কারণে সে আবারও দৃশ্যমান হয়ে যায়। চিন্মু ওই হরিণটাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু ওই হরিণের শরীরে কোনো মুভমেন্টই হয় না। এটা দেখে গ্র্যান্ডমা বলে যে আমি আমার পাওয়ারের সাহায্যে তাকে আটকে রেখেছি, এই কারণে সে কোনো মুভমেন্ট করতেছে না। তখনই গ্র্যান্ডমা বলে যে আমি শুধু তার শ্যাডো বডিকে আটকেছি, তার রিয়াল বডির উপর আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু এটা শুনে চিন্মু বলছে তাহলে তার রিয়াল বডি কেন মুভমেন্ট করছে না? এটার উত্তরে গ্র্যান্ডমা বলে যে আমি এরকম কিছু পাওয়ারফুল স্পেলের ইউজ করতে পারি যেটা শ্যাডোকে একদমই আটকে দেয়, আর যদি শ্যাডো আটকে যায় তাহলে তার রিয়াল বডিও আটকে যাবে, কারণ শ্যাডো এবং রিয়াল বডি নিজের সাথে একে অপরের সাথে লিঙ্ক আপ থাকে। এই দুইটা হেভেন এবং আর্থের মধ্যে একে অপরের সাথে জড়িত থাকে। তখনই গ্র্যান্ডমা তার পাওয়ার ইউজ করে ওই হরিণটার ক্লোন তৈরি করতে থাকে। গ্র্যান্ডমা আরো বলে যে তুমি চাইলে এই প্রাণীটিকে তোমার মতো ইউজ করতে পারো। আমি যে তোমাকে শ্যাডো ক্লথের কথা বলেছিলাম, তুমি এই প্রাণীটিকে ওই ক্লথের জন্য ইউজ করতে পারো। এখন চিন্মু এই সব কিছু মানে গ্র্যান্ডমা যা যা বলতেছিল সব কথাই নোট করতেছিল নোটপ্যাডের মধ্যে। এটা দেখে গ্র্যান্ডমা বলছে তাহলে তুমি কি এভাবে মনে রাখতে পারবে না এটা? এটার উত্তরে চিন্মু বলে যে না, আমি এখন সব লিখে ফেলেছি, আমার এখন খুব সহজে মনে থাকবে। তখনই গ্র্যান্ডমা আবারও বলতে শুরু করে যে শ্যাডো ক্লথ কিভাবে তৈরি করতে হয়। শ্যাডো ক্লথ তৈরি করার জন্য সর্বপ্রথম ওই প্রাণীটার কাছ থেকে তার শ্যাডো আলাদা করতে হবে। আলাদা করার সময় এর ফর্ম যেরকম থাকে সেরকমই থাকতে দিতে হবে, শুধুমাত্র আমার সুইয়ের ব্যবহার করতে হবে এটার উপর। এটা বলে গ্র্যান্ডমা তার অনেকগুলা সুই ইউজ করে ওই হরিণের শ্যাডোর উপর, এবং কিছুক্ষণের মধ্যে এমন একটি কাপড় তৈরি করে ফেলে যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল, যেরকমটা সিংহের গলার দিকে অনেকগুলা চুলের মতো দেখা যায়। তখনই গ্র্যান্ডমা চিন্মুকে ওইটা দেখায়, এটা দেখে চিন্মু তো অনেক বেশি শক্ট হয়ে যায়। তখনই গ্র্যান্ডমা বলে যে আমরা এই ধরনের ক্লথই তোমাদের মতো লোকেদের জন্য বানিয়ে থাকি, আর এই ক্লথের ভিতরে অনেক বিশেষ ধরনের পাওয়ারও থাকে। তখনই
চিন্মু বলে যে আচ্ছা তাহলে কি ওই যে ডিয়ার মানে হরিণটা আছে ওইটার কাছে কি এখন আর তার কোনো শ্যাডো থাকবে না? এটার উত্তরে গ্র্যান্ডমা বলছে আমি তো শুধুমাত্র তার কাছ থেকে তার শ্যাডো কিছুক্ষণের জন্য দাঁড় নিয়েছি, এটা তো আবার পুনরায় তার কাছে চলে যাবে। এটা বলে গ্র্যান্ডমা তার সুই আবারও তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে, যে কারণে ওই হরিণটা আবারও মুক্ত হয়ে যায় আর এখান থেকে চলে যায়। এর সাথে গ্র্যান্ডমা বলছে তোমার কাছে যে ক্লথ আছে ওইটা তো আপাতত ওই হরিণের শ্যাডো দিয়ে তৈরি, তাই তুমি যখন ওই ক্লথটা তোমার উপর থেকে খুলে ফেলবে তখন ওই শ্যাডো তার রিয়াল ওনারের কাছে আবারও ফেরত চলে যাবে। তখনই চিন্মু খেয়াল করেছে তার বডির মধ্যে এনার্জি ফ্লো অনেক বেশি বেড়ে গিয়েছে এবং তার পুরো বডিও এনার্জি দিয়ে কভার হয়ে গেছে এবং তার বডিও ওই হরিণের মতো হয়ে যায় এবং ব্যবহারও ওই হরিণের মতোই ছিল। এটা দেখে তো চিন্মু অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এটাই ছিল শ্যাডো ক্লথের বিশেষত্ব। এসব দেখে তো চিন্মু অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশিতে নাচতে শুরু করে দেয়। তখনই সেখানে অনেকগুলো মাস্টার চলে আসে আর তাদের মধ্যে একজন বলতে থাকে যে আসলে এটা তো ডেমনিক পাওয়ার, নিজের মতো সোলকে ক্যাপচার করা এবং নিজের মতো করে সোলকে ম্যানিপুলেট করা, এটা তো হয় এক ধরনের হেভেনলি ডেমনিক পাওয়ারের টেকনিক। এসব পাওয়ার নর্মাল কোনো পার্সন ইউজ করতে পারে না এবং এসব পাওয়ার থাকেও না সবার কাছে। এখন তাদেরকে দেখে চিন্মু বলে যে গ্র্যান্ডমা এরা কারা আর এদের আওয়াজ এত দূর থেকে আমাদের কাছে কিভাবে আসছে? তখন ওই পিচুয়াল মাস্টার গুলোর মধ্যে একজন বলে যে আমাদের ডাজও অনেক বেশি ভয়ঙ্কর আর এটা এতটা বেশি যে এটা কেউ ভাবতেই পারে না, আর এটা আমরাও জানি যে ডেমন সেক্টর কেউই বাইরের দুনিয়ায় থাকতে পারে না। এই কারণে তাদের লুকানোর জন্য শুধুমাত্র একটাই জায়গা আছে, সেটা হলো এই ডানজু। এটা শুনে গ্র্যান্ডমা বলছে এই বুড়াগুলো কি নিয়ে কথা বলতেছে, কারণ গ্র্যান্ডমা ডেমন সেক্টর থেকে বিলং করে না, এমনকি সে ডেমন সেক্টর কাউকে চিনে না। অন্যদিকে ওই মাস্টার গুলোর মধ্যেও কাউকে সে চিনে না। এই কারণে গ্র্যান্ডমা বলে যে আপনারা ভুল বলছেন, আমি কাউকেই জানি না আর আপনি যে সম্পর্কে বলতেছেন এই সম্পর্কে আমি কিছু জানি না। এটার উত্তর ওইখান থেকে একজন বলে যে এমনটা তো হতেই পারে না যে একজন অর্ডিনারি পার্সনের কাছে শ্যাডোকে ম্যানিপুলেট করার পাওয়ার থাকতে পারে, যেটা আমরা নিজের চোখেই দেখে ফেলেছি এখন। আর তুমি মানুষ নও, আর তুমি হলে একটা ডেমন। তুমি তোমার উপরে একটি শ্যাডো ক্লথের ইউজ করে মানুষের রূপ ধরে রেখেছো আর তোমাদের কাছে প্রাণীদের মতোই রূপ নেওয়ার ক্ষমতা আছে, কারণ আমরা দেখেছি অনেক ক্রিয়েচার থেকে সরাসরি ডেমনে কনভার্ট হয়ে গেছে। আর এমনকি এখানে আরো অনেক ডেমন আছে যারা এখানকার পরিবেশকে আস্তে আস্তে ধ্বংস করতে চলেছে। এমনকি কিছু ডেমনকে তো মেরে তাদের বডিও বেঁচে দেওয়া হয়েছে। আর আমি জানি তুমি তোমার দোষ কখনোই মেনে নেবে না, কারণ ডেমন সেট কখনো নিজের দোষ মেনে নিতে শিখাই না। এতক্ষণ গ্র্যান্ডমা কথা বলতে বলতে তাদের সাথে বুঝে যায় যে ওই বুইরা গলা কোনো অর্ডিনারি পার্সন না, তারাও অনেক বেশি স্ট্রং। তখনই গ্র্যান্ডমা চিন্মুকে বলে যে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু সবসময় আমারই একটা কথা মনে রেখো, এই ওয়ার্ল্ডে অনেক ক্রিয়েচার আছে যারা হিউম্যান ফর্ম ধারণ করে রেখেছে, তারা যে কোনো সময় সুযোগ পেলে তোমার উপর অ্যাটাক করতে পারে তোমার ক্ষতি করার জন্য। এখনকার জন্য এসব কথা সাইডে রাখো, চলো আমরা এই বুইরাগুলোকে হারিয়ে দিই যাতে ওরা কোনো আমাদের উপর মিথ্যা এলিগেশন আর না দিতে পারে। এসব শুনে চিন্মু রাজি হয়ে যে আসে এখান থেকে পালানোর জন্য রেডি হয়ে যায়। তখনই গ্র্যান্ডমা বলে তোমরা আসলে লিজিয়ান সেক্ট থেকে এসেছো, কিন্তু তোমরা এটা জানো না আমরা কখনোই লিজিয়ান সেক্টের উপর অ্যাটাক করিনি অথবা তার মধ্যে থাকা কোনো পার্সনের উপরও অ্যাটাক করিনি। তাহলে তোমরা আমার উপর অ্যাটাক করার জন্য কেন আসছো? তোমরা কি এটা জানো? আজ পর্যন্ত যারা আমাদের সাথে ফাইট করার জন্য আসছে সবারই অনেক খারাপভাবে মৃত্যু হয়েছে, তারপরও তোমরা এত বড় ভুল করতে চাইবে? এটার উত্তরে ওইখান থেকে একজন মাস্টার বলে যে আমাদের সেক্টকে লর্ড অরেকাল দ্বারা তৈরি করা হয়েছিল, এই কারণে আমাদের পুরো সেক্টটি গড লেভেল ওয়ার সেক্ট তৈরি হয়ে গেছিল। এমনকি তার কাছে গড লেভেল টেকনিকও ছিল, তাই সে যা খুশি তাই করতে পারতো। আর লর্ড অরাইকালি আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে এই ডাজু গডরাই এখানে ছেড়ে গিয়েছিল, কিন্তু এখানে যে রুইন্স ওয়ালা এরিয়া আছে এখানে সবার জন্য অ্যাভেলেবেল, কিন্তু তুমি একজন ডেমন হয়ে ডেমনিক পাওয়ার ইউজ করার কারণে তোমার এখানে থাকা উচিত নয়। আর তুমি আমাদের লর্ড অরাইকালের রুলসও ব্রেক করেছো এই কারণে, আর তোমার কারণে অনেকের হয়তো বা সমস্যা হয়েছে। আর এই রুলস ব্রেক করা অনেক বড় একটা অপরাধ যেটার কোনো ক্ষমা হয় না। আর আমি তো এটাও জানি না তুমি হয়তো বা এখানে আরো কতজন মানুষকে মেরে ফেলেছো যারা এখানে নতুন নতুন নিজের পাওয়ার টেস্ট করার জন্য আসতো। অন্যদিকে চিন্ময় সব দেখে বুঝে যায় যে আসলে তারা তার গ্র্যান্ডমাকে মারার জন্য আসছে এখানে। তখনই গ্র্যান্ডমা তার পাওয়ার ইউজ করে আশেপাশের পরিবেশকে পরিষ্কার করে আর চিন্মুকে বলেছে দেখো আমি ওদের সাথে এখন বিজয়ী হতে চলেছি, তাই তুমি এখান থেকে ফিরে যাও, আবার ফিরে ভিলেজে চলে যাও, আর আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকানোর চেষ্টা করি। এটা শুনে তো চিন্মু কিছু বুঝতে পারে না, যদিও প্রথম দিকে সে যেতে চাইতেছিল না, গ্র্যান্ডমার জোরাজুরির কারণে সে চলে যায়। তবুও তার চিন্তা হচ্ছিল গ্র্যান্ডমাকে আসলে তাদেরকে আটকাতে পারবে নাকি পারবে না, নাকি গ্র্যান্ডমাকে তারা মেরে ফেলবে। তখনই ওই বুড়াটা তার 5টি ডিসেবলকে বলে যে তাড়াতাড়ি করে ওই হরিণটাকে ধরে আনো, কারণ ওই হরিণটা কোনো নর্মাল কোনো হরিণ না, ওইটা একটি ডেমন ছিল। এটা শুনে ওই ডিসেবল গুলো চিন্মুর পিছনে লেগে যায় আর তাকে ধরার জন্য চলে যায়। এসব দেখে গ্র্যান্ডমাও বুঝে যায় যে ডিসেবল গুলা চিন্মুর পিছনে গিয়েছে তারা চিন্মুর থেকে কখনোই কম না, চিন্মুর তুলনায় তাদের কাছে ব্যাটল এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে। এই কারণে গ্র্যান্ডমা ওই ডিসেবল গুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই বুইরার দল গ্র্যান্ডমাকে আটকে দেয় আর বলে যে শুনো ডেমন লেডি, তোমার কোনো যোগ্যতাই নেই আমাদের সাথে ফাইট করার, কিন্তু তারপরও তোমাকে আজকে আমরা
এখানে মেরে ফেলবো। এটার উত্তরে গ্র্যান্ডমা বলে যে দেখা যাক তাহলে কে কতটুক পানিতে আছে। এটা বলে গ্র্যান্ডমা ওই 5 জন ওল্ড মাস্টারের সাথে ফাইট করতে শুরু করে দেয়। তারপর সিম শিফটে আর আমাদেরকে চিনমুকে দেখানো হয় যে জঙ্গলের মাঝখান দিয়ে পালাচ্ছিল, যার পিছনে লিজিয়ান সেক্টর 5 জন ডিসেবল পড়েছিল। অন্যদিকে চিনমু এই হরিণের রূপে থাকার কারণে তার স্পিড অনেক বেশি ছিল। অন্যদিকে ওই ডিসেবল গুলোর কাছে পানির উপর দৌড়ানোরও ক্ষমতা ছিল, তাই তারা তাদের স্পিড ইউজ করে চিনমুকে ধরার চেষ্টা করতেছিল। ওদিকে চিনমু ভাবতে থাকে যে তাদের কাছেও তার গ্র্যান্ডপার মতো অ্যাবিলিটি আছে, তাই চিনমু ভাবতে থাকে যে সে যদি এখনো পর্যন্ত এই নদীর কিনারা দৌড়ে পালাতে থাকে তাহলে তাকে কিছুক্ষণের মাধ্যমে ওই ডিসেবল গুলো ধরে ফেলবে। তাই সে তার রাস্তা চেঞ্জ করা ডিসাইড করে এবং জঙ্গলের ভিতর দিয়ে পালাতে থাকে। তারপর সিম শিফটার আমাদেরকে গ্র্যান্ডমাকে দেখানো হয় যে এখনো পর্যন্ত ওই 5টা ওল্ড মাস্টারের সাথে ফাইট করতেছিল, যে অনেক খারাপ ভাবে টক্কর দিতেছিল ওই 5টা ওল্ড মাস্টারকে। তখনই ওই গ্রুপের লিডার বলছে এই ডেমন লেডি তার স্কিলে অনেক বেশি পারদর্শী, তাই আমাদের 5 জনের মধ্যে কেউ এখনো পর্যন্ত তাকে টাচও করতে পারেনি, কিন্তু আমি জানি না আজকে আমার এই লেডির মৃত্যু চাই। এটা বলে ওই 5 জন গ্র্যান্ড মাস্টার আবারও গ্র্যান্ডমার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে গ্র্যান্ডমা তাদের উপর অ্যাটাক করে দেয়। এখন তাদের ফাইটের কারণে এত বড় বড় ক্ল্যাশ তৈরি হচ্ছিল যে মু এত দূর থেকে সব খেয়াল করতে পারতেছিল, আর সে ভাবতে থাকে যে তার গ্র্যান্ডমাকে আসলেই তাদেরকে আটকাতে পারে। এর সাথে চিনমু ভাবতে থাকে যে তাড়াতাড়ি করে তাকে ভিলেজে ফিরে যেতে হবে, কারণ গ্র্যান্ডপারাই গ্র্যান্ডমার সাহায্য করতে পারবে এখন আবার। তারপরে আমাদেরকে একটি হরিণের গ্রুপকে দেখানো হয়, এর সাথে আমাদেরকে ওই 5টা ডিসেবলকে দেখানো হয় যারা চিনমুকে প্রায় ধরে ফেলেছিল। কিন্তু তখনই চিনমু একটি জাম্প করে ওই হরিণের গ্রুপের সাথে মিলে যায়, কিন্তু যতক্ষণে ওই ডিসেবল গুলো সেখানে পৌঁছে ততক্ষণে চিনমু অনেক ভালোভাবে মিশে গিয়েছিল ওই হরিণের দলের সাথে। তাই ওই ডিসেবল গুলো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে চিনমুর মধ্যে আরো অনেক হরিণ ছিল। যেটা থেকে ওই ডিসেবল গুলোর মধ্যে একজন বলে যে ওই ডেমন কিট এখানে আছে, তাই আমাদেরকে তাকে ধরতে হবে, আর তাকে ধরার জন্য এখানে যত ডিয়ার আছে অথবা হরিণ আছে তাদের সবাইকে আমাদের মেরে ফেলতে হবে। এটা বলে সবাই সবার ওয়েপন বাইরে বের করতে থাকে এবং অ্যাটাক করতে শুরু করে দেয়। প্রত্যেকটা অ্যাটাকের সাথে একটা করে হরিণ মারা যাচ্ছিল সেখানে, যেটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, কারণ তারা সবাই অনেক ব্রুটালি ভাবে ওই হরিণগুলোকে মারতে থাকে। এরই সাথে তারা একটা হরিণকেও বেঁচে পালাতে দিচ্ছিল না, তারা কোনো হরিণের উপরে একটু দয়াও দেখাচ্ছিল না, আর এমন ভাবে মারতেছিল যেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তখনই আমাদেরকে চিনমুকে দেখানো হয় যে এসব হরিণগুলোর মাঝখানে ছিল। এসব দেখে চিনমু বলতে থাকে যে ওরা এদেরকে কিভাবে মারতেছে, তাদের মধ্যে কি কোনো দয়া মায়া নাই, এরা এইভাবে মেরে ফেলতেছে প্রত্যেকটা হরিণকে। তাদের কাছে এই হরিণের প্রাণ কি, হরিণের প্রাণ মনে হয়। ওরা আমাদেরকে ডেভিল বলে, কিন্তু সত্যিকার অর্থে তারাই আসল ডেভিল। এর সাথে চিনমু এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। এখন এভাবে চিনমুকে এখান থেকে পালাতে থাকে, তারাও বুঝে যায় যে এটাই সেই হরিণ, যে হরিণটাকে তারা খুঁজে বেড়াচ্ছে। এখন চিনমুকে দেখে তাদের মধ্যে একজন মেয়ে তার শট বাইরে বের করে আনে চিনমুর উপর অ্যাটাক করার জন্য। এমনকি ওই মেয়েটার কাছে তার শটকে কন্ট্রোল করার জন্য অনেক বিশেষ ধরনের অ্যাবিলিটিও ছিল তার কাছে, এবং সে তার শট ইউজ করে লাগাতার চিনমুর উপর একটার পর একটা অ্যাটাক করতে থাকে। এসব দেখে তো চিনমু অনেক বেশি শক হয়ে যায়, আর সে ভাবতে থাকে যে এসব অ্যাটাকও সে করতে পারে, কারণ চিনমু মনে করতেছিল ওই মেয়েটার অ্যাটাক হাওয়াকে একদম কেটে তারপরে চিনমুর উপর অ্যাটাক করার জন্য চলে যাচ্ছিল। আসলে এরকমটা না, ওই মেয়েটা চিনমুর উপর যা দিয়ে অ্যাটাক করছিল সেটি অনেক সৌর একটি স্পিরিচুয়াল এনার্জির মতো লাগতেছিল, যেটার নাম হলো ফিলামেন্ট। এই কারণে চিনমু যখন একটু ডিস্ট্রেক্ট হয় তখনই চারদিক থেকে চিনমুকে ঘিরে ফেলে। তখনই চিনমু দেখে যে তার কারণে ওইখানে থাকা প্রত্যেকটা হরিণকে এরা সবাই খুব খারাপ ভাবে মেরে ফেলেছে। তখনই তারা সবাই মিলে আবারও চিনমুর উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে চিনমু তার সুপার ফাস্ট রিফ্লেকশন ইউজ করে তাদের হাত থেকে বাঁচতে শুরু করে দেয়। আসলে তারা 5 জন মিলে এখনো পর্যন্ত চিনমুকে ধরতে পারতেছিল না, যদিও চিনমু এখনো পর্যন্ত বাচ্চাই। তখনই চিনমু রিয়েলাইজ করে যে যদিও এই হরিণের বডি অনেক বেশি ফাস্ট, কিন্তু তার বডির মতো এত বেশি ফ্লেক্সিবল নয়। এর সাথে এই বডির উপর অনেক বেশি অ্যাটাক হয়েছে, যে কারণে এই বডি অনেকটাই দুর্বল হয়ে গেছে। তাই চিনমু ভাবতে থাকে যে যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তাকে বের হতেই হবে। তখনই ওই মেয়েটা চিনমুর সামনে চলে আসে, আর সে তার শর্ট ইউজ করে অনেক ভয়ঙ্কর একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যে কারণে চিনমুর কাছে থাকা ওই হরিণের বডিটা 2 টুকরো হয়ে যায়। যদিও ওই মেয়েটা জানতো না যে এই হরিণের বডির ভিতরে একজন রিয়াল মানুষ আছে। তখনই চিনমু ওই হরিণের বডিটা এখানে ছেড়ে দিয়ে পালাতে শুরু করে দেয়। এটা দেখে তো ওই মেয়েটা অনেক বেশি রেগে যায়, আর সে তার শর্ট চিনমুর উপর হিট করে দেয়, যে কারণে তারা সবাই মনে করতেছিল যে তারা হয়তো বা ওই ডেমন বাচ্চাটিকে ফাইনালি মেরে ফেলেছে। কিন্তু অন্যদিকে চিনমু অনেক কষ্টের সাথে একটুর জন্য নিজেকে বাঁচিয়ে নেয়, আর সে আবার এখান থেকে অনেক দ্রুততার সাথে পালাতে শুরু করে দেয়। এটা দেখে ওই মেয়েটা তার শট বাইরে বের করে নেয়, আর তার সাথে এদেরকে বলতে থাকে যে সে আর বেশিক্ষণ তার শট কন্ট্রোল করতে পারবে না। এটা শুনে চিনমু বুঝে যায় যে ওই মেয়েটার যে ফিলামেন্ট বা থ্রেড দিয়ে ওই শটগুলো কন্ট্রোল করতেছিল ওইটা আসলে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে তৈরি ছিল। তখনই ওই মেয়েটার সঙ্গে বলতে থাকে যে তোমার কাছে শটকে কন্ট্রোল করার অ্যাডভান্স টেকনিক থাকা সত্ত্বেও তুমি একটা বাচ্চাকে আটকাতে পারো না এখনো পর্যন্ত। এটা শুনে তো ওই মেয়েটার ইগো হার্ট হয়ে যায়, সে তাই রেগে যায় অনেক বেশি, আর সে তার সঙ্গীদেরকে যত শট আছে সব তার দিকে ছুড়ে মারার জন্য বলে, আর সে সবগুলা শট একসাথে কন্ট্রোল করে চিনমুর দিকে অ্যাটাক করে দেয়। এটা দেখে তো চিনমু অনেক বেশি শক পেয়ে যায়, আর সে ভাবতে থাকে যে একসাথে এত বেশি শট কন্ট্রোল
করা আসলে সম্ভব। তখনই চিন্মু ভাবতে থাকে যে আমি এখন আর ভিলেজের দিকে যেতে পারবো না, যদি আমি এখন ভিলেজের দিকে যাই তাহলে তারা ভিলেজের লোকেদের উপরও অ্যাটাক করতে পারবে এবং কি তাদেরও ক্ষতি করতে পারে, তাই আমাকে এখন এমন জায়গায় যেতে হবে যেখান থেকে তাদের বেঁচে ফেরা একদম মুশকিল হয়ে যাবে। তখনই ওই মেয়েটা শর্ট দিয়ে অ্যাটাক করার স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়, এমনকি এত বেশি স্পিডে বাড়িয়ে দেয় যে ফাইনালি একটি অ্যাটাক চিন্মুর উপরে লেগেই যায়, কিন্তু চিন্মুর কিছুই হয় না, যদিও তারা মনে করতেছিল চিন্মু হয়তো বা এবার শেষ। কিন্তু তারা যখন দেখে চিন্মুর এখনো পর্যন্ত কিছুই হয় নাই, তখনই তারা আবারও অ্যাটাক করে দেয় চিন্মুর উপর। তখনই আরো একটি শট চিন্মুর হাতের সাথে হিট হয়ে যায়, কিন্তু এখনো চিন্মুর কিছুই হয় না। তখনই আমরা জানতে পারি যে আসলে চিন্মুর পুরো বডিতে আয়রন ব্লেড লাগানো আছে। তখনই চিন্মু বলছে তার গ্র্যান্ডপা টুজি তাকে বলেছিল আয়রন ব্লেড স্টিল তার শরীরে লাগানোর জন্য, এটি শরীরে লাগালে কি কি উপকারিতা আছে এটা সম্পর্কেও বলেছিল। এর সাথে চিন্মু এখন আপাতত তার বডিতে 50 কেজি আয়রন ব্লেড স্টিল নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তারপরও চিন্মুর স্পিড ওই ডিসেপল গুলোর সমান ছিল, এক কথা বলতে গেলে তাদের চেয়েও কিছুটা বেশি ছিল। তখনই চিন্মু ওই ডিসেপল গুলোকে বলছে তোমরা কি আমার গ্র্যান্ডফাদার কিছু স্কিল দেখতে চাইবে, এটা বলে চিন্মু তার বডি থেকে ওই আয়রন ব্লেড স্টিল গুলো খুলতে থাকে। এই কারণে চিন্মুর দিকে আসা প্রত্যেকটা শটকে ওই আয়রন ব্লেড গুলো খুব সহজে আটকে দেয়। এসব দেখে তো ওই ডিসেপল গুলো কিছু বুঝতে পারতাছিল না যে এসব কি ধরনের মেটাল যেটা ব্রেক করতে পারতেছে না তারা কোনোভাবে। তখনই ওই মেয়েটা তার শট ইউজ করে আবারও চিন্মুর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু চিন্মু তার বডিতে থাকা স্টিল গুলোর সাহায্যে অ্যাটাক গুলো আটকে দেয়। এর সাথে চিন্মুর বডি থেকে আস্তে আস্তে ওই স্টিল গুলো খুলে পড়ে যায়, এই কারণে চিন্মুর স্পিড অনেক বেশি বেড়ে যায়। চিন্মু একই এনার্জির সাহায্যে এখন অনেক বেশি দ্রুত অতিক্রম করতে পারতেছিল, এমনকি সে এখন অনেক বড় বড় জাম্পও করতে পারতেছিল। তখনই চিন্মু বাঁচার জন্য একটি গাছের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা পিছলানোর কারণে সে নিচের দিকে পড়ে থাকে। এই কারণে ওই মেয়েটাও সুযোগ পেয়ে যায় চিন্মুর উপর অ্যাটাক করার জন্য, আর সেও চিন্মুর উপর অ্যাটাক করে দেয়। আর চিন্মু নিচে পড়তে পড়তে ভাবতে থাকে যে তার গ্র্যান্ডপা তাকে তার পায়ের আসল ক্ষমতা সম্পর্কে বলেছিল, যেখানে তার গ্র্যান্ডপা বলেছিল তার এই পায়ের সাহায্যে সে যে কোনো কিছুর উপরে দৌড়াতে পারবে, সেটা হোক না পানি, পাতা অথবা কোনো ফুলের পা। শুধুমাত্র তাকে একটা কাজই করতে হবে, সেটা হলো তার পায়ের স্পিড যতটা বেশি সম্ভব ততটা বেশি বাড়াতে হবে। এটা বুঝতে পেরে চিন্মু তার পায়ের স্পিড অনেকটাই বেশি বাড়িয়ে দেয়, এতটা বেশি যে সে ফুলের পাপড়ির উপরে পা দিয়ে এখান থেকে পালাচ্ছিল। এটা দেখে তো ওই বরিয়ার গার্ড অনেক বেশি রেগে যায়, আর সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর চিন্মু বলতে থাকে যে না মুনা না, তোমার দ্বারা হবে না মরে ধরা। শুধু এই মেয়েটাই না, বাকি 4 জন ডিসাইপল অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ চিন্মু এখন তাদের হাতে মরতে চলেছিল, কিন্তু তখনই সে ফ্ল্যাশের মতো কোথায় গায়েব হয়ে যায়। এটা দেখে তারাও বুঝে যায় যে এই বাচ্চাটিকে ট্রেনিং করিয়েছে সে অনেক বেশি ট্যালেন্টেড হতে পারে হয়তো বা। তখনই তারা এটা বলতে থাকে যে সে তো এখনো পর্যন্ত কাল্টিভেশনই অবেক্ষণ করতে পারেনি, কিন্তু তারপরও সে এত এক্সট্রিম পাওয়ারকে কিভাবে ইউজ করতে পারতেছে। তখনই তারা চিন্মুর পিছু করতে করতে এমন একটি জায়গায় চলে আসে যেটা চারদিকে একদম নিস্তব্ধ, বলতে পারেন একদম খালি খালি ভাব, যেন এখানে যে কেউ আসুক না কেন কেউ বেঁচে ফিরে যেতে পারে না। তখনই তাদের 5 জনের মধ্যে একজন বলতে থাকে যে এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর, এখানে অনেক পাওয়ারফুল ম্যাজিক্যাল বিস্টও আছে। তখনই আমাদেরকে চিন্মুকে দেখানো হয়, এরই সাথে এখানে কিছু পাওয়ারফুল বিস্টের নজরও দেখানো হয়। আর চিন্মু ততক্ষণে অনেক বড় একটি পাহাড়ের উপরও উঠে গিয়েছিল। তখনই তারা সবাই তাদের সামনের পাহাড়ে অনেক বড় একটি থাবার দাগ দেখতে পায়। এটা দেখে তারা বুঝে যায় যে এখানে আসলে কি লেভেলের স্পিরিচুয়াল বিস্ট থাকতে পারে। এটা দেখে তো ওই 5 জনের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। তখনই আমাদেরকে চিন্মুকে দেখানো হয় যার পিছনে অনেক বড় একটি চোখ দেখা যায়। আর এরই সাথে আমাদের আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি টেলস অফ হার্ডিং গোডস এর 4th নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে চলেছি, কিন্তু এর আগে আমি আরো 2টা ভিডিওর মাধ্যমে 3টা এপিসোড এক্সপ্লেন করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এই পার্টটা দেখার আগে আগের 2টা পার্ট অবশ্যই মনে করে দেখে নেবেন, কারণ আগের 2টা পার্ট যদি আপনারা না দেখেন তাহলে এই এপিসোডের কোনো কিছুই বুঝতে পারবেন না। কিন্তু তারপরও যদি আপনি সাহস করে এই এপিসোডটা দেখেন ওই 2টা পার্টের আগে, তাহলে আপনার মাথার উপর দিয়ে এই এপিসোডের কাহিনী এমন ভাবে স্কাই রকেট হবে যে যেভাবে গোকু এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে চলে যায়। যেরকম আমরা আগের এপিসোডে দেখেছিলাম চিন্মু ওই 5টা ডিসেপলের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে জায়গাটায় মানুষ যাওয়া তো দূরের কথা, নাম শুনলেই প্যান্টে মুইতা দিব। আজকের এপিসোডটাও ঠিক সেখান থেকে শুরু হয়। আজকের এপিসোডের শুরুতে চিন্মুর পিছনে অনেক বড় একটি মনস্টারের চোখ দেখানো হয়, যেটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর ছিল। আর এই মনস্টার অনেক দিন যাবতই শুয়েছিল, আর হঠাৎ করে জেগে যাওয়ার কারণে চারদিকে ভূমিকম্পের মতো শুরু হয়ে যায়। আর চিন্মু যে পাহাড়ের উপর দাঁড়িয়ে ছিল এই পাহাড়টা ভেঙে নিচে পড়তে শুরু করে দেয়। এই কারণে চিন্মু নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাই সে সেখানে একটি পাথর ধরে ঝুলে যায়। অন্যদিকে ওই 5 জন ডিসাইপলেরও অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে, কারণ উপর থেকে অনেক বড় বড় পাথর পড়তেছিল তাদের উপর। তারপর আমাদেরকে একটি মনস্টারকে দেখানো হয়, যেটা ছিল অনেক বড় একটি জায়ান্ট এপ মনস্টার, যেটার সাইজ লিটারালি অনেক বড় ছিল। ওই 5 জন ডিসাইপলের মধ্যে যদি একটা থাকতো এখানে, তাহলে তারা দেখে এটা মরে যেত। তখনই আমরা দেখতে পাই আসলে ওইটা কোনো পাথর ছিল না যেটার মধ্যে চিন্মু ঝুলেছিল, ওইটা আসলে ওই অ্যাপটার মুখই ছিল। এখন ওই অ্যাপটা যখন দেখে চিন্মু তার মুখের সামনে
এখানে ঝুলে আছে এটা দেখে ওই অ্যাপটা অনেক বেশি রেগে যায় আর সে অনেক জোরে জোরে গর্জন করতে শুরু করে দেয়। এই কারণে চিনমু মাটিতে পড়তে থাকে। কিন্তু চিনমু এই সিরিজের হিরো, তাই সে খুব সুন্দর এবং স্টাইলিশ একটা এন্ট্রি মারে মাটিতে। কিন্তু তারপরও তার ভাগ্যটা তেমন একটা ভালো ছিল না, কারণ এখন ওই 5 জন ডিসেবল চিনমুর উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ঠিক সেই টাইমে ওই জায়ান্ট অ্যাপটাও তাদের সবার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে তো তাদের সবারই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখন এই অ্যাটাকের ইম্প্যাক্টের কারণে ওই ডিসেবলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, এমনকি তার মুখ থেকেও রক্ত বেরোতে শুরু করে। অন্যদিকে চিনমু তো এই অ্যাটাকের কারণে অজ্ঞানী হয়ে যায়। কামটা করলো কি, হয়তো মেন ক্যারেক্টারের নামই ডুবাই দিছে এখানে। তখন ওই বাকি 4 জন ডিসেবলের মধ্যে থেকে মেয়েটা এখানে আসে আর ডিসেবলটাকে সামলায় আর বলে যে তুমি চিন্তা করো না, আমরা আছি এখানে। তখনই ওই অ্যাপটা তাদের সামনে চলে আসে আর জোরে জোরে গর্জন করতে করতে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমি এই বাচ্চাটাকে আপাতত মেরে ফেলেছি, যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদের অবস্থা ওই বাচ্চাটার মতোই হবে। তখন ওই ডিসেবল গুলোর মধ্যে যে এই ডিসেবল গুলোকে লিড করতেছিল তার নাম ছিল চু। চু তখন ভাবতে থাকে যে এই বীজটা বলতে শুরু করছে, তার মানে তার স্পিরিচুয়াল রিয়ালাম অনেক বেশি হাই, তাই সে মানুষের মতো বলতে এবং ভাবতে পারে। এমনকি তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি যে যেন ওই 5 জন মিলেও যদি এই অ্যাপটার উপরে অ্যাটাক করে দেয় তারপরেও এই অ্যাপটা তাদের 5 জনকে কুত্তার মতো পিটাইবে। তাই তাদের মধ্যে একজন বলে যে দেখো আমরা এই অ্যাপের কোনো শত্রু না, তাই আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে আরেকজন বলছে তুমি কি দেখতেছো না এই অ্যাপটা একটা মনস্টার অ্যাপ, আর এই অ্যাপটা চারদিকে শুধু ধ্বংসস্তূপই তৈরি করছে আর কোনো ভালো কাজ তো করতে পারতেছে না, আমাদের উচিত তাকে মেরে ফেলা। এখন মামার বাড়ির আবদার তো তুমি যাইলে আর তোমার হাতে মরে গেল অ্যাপটা। ওই মেয়েটা আসে আর তাকে চুপ করে দেয় আর বলছে যেটা পারবা না সেটা নিয়ে লাফালাফি করো না। এর সাথে ওই মেয়েটা বলছে যদিও আমাদের সিনিয়র ব্রাদারকে ওই অ্যাপটা ইনজেক্ট করে দিয়েছে কিন্তু তারপর আমরা ওই ছেলেটাকে ছেড়ে দেবো না। তখনই ওই জায়ান্ট অ্যাপটা চেক করতে থাকে যে চিনমু আসলে মারা গেছে নাকি না। আসলে তখন চিনমুকে দেখে মনে হচ্ছিল যে চিনমু সত্যি সত্যি মারা গিয়েছে, তার মুখের থেকে জিভ বা বাইরে বের হয়ে গেছিল, এমনকি তার চোখ থেকেও রক্ত বের হচ্ছিল। এটা দেখে তো এরকমটাই মনে হচ্ছিল যে চিনমু মারা গিয়েছে। আর ওয়েবটা এটা দেখে হাসতে থাকে আর সিনিয়র ব্রাদার যেটা ছিল যেটাকে ইনজেক্ট করে দিয়েছিল ওই অ্যাপটা, ওইটাও সন্দেহ করে থাকে যে চিনমু কি আসলে মারা গেছে নাকি না। তখনই আমরা দেখতে পাই যে চিনমু আসলে মারা যায়নি, সে শুধু অ্যাক্টিং করতেছে, যদিও তার অ্যাক্টিং আমার কাছে অনেক বেশি ফানি মনে হইতাছিল। তখনই ওই অ্যাপটা চিনমুকে উঠিয়ে নেয় আর তাকে নাড়িয়ে নাড়িয়ে দেখাতে শুরু করে দেয় যে এই ছেলেটা আসলে মারা গিয়েছে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে এটা। আর ওই 5 জন যাতে এখান থেকে চলে যায় তাই সে এরকমটা করতেছিল। কিন্তু তখনই চিনমু ভুল করে তার চোখ খুলে ফেলে আর চিনমুর উপর আগে থেকে ওই মেয়েটা নজর রাখতেছিল, তাই সে সাথে সাথে দেখে ফেলে আর বল যে এই ছেলেটা তো শুধুমাত্র নাটক করতেছে মরার। এটা সে তার বাকি সাথীদেরকেও বলে দেয় আর বলে যে আমাদের এবার যেভাবে হোক না কেন এই ছেলেটাকে ধরতেই হবে। এটা শুনে ওই অ্যাপটা বুঝে যায় আর সে চিনমুকে আবার মারার চেষ্টা করে, কিন্তু চিনমু তার স্পিডের সাহায্যে ওই অ্যাপটার হাত থেকে ছুটে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে ওই অ্যাপটাও চিনমুকে ধরার চেষ্টা করে আর এদিকে ওদিকে মাটিতে অনেক জোরে জোরে মারতে শুরু করে দিই, যেরকম ঢোল বাজাইতেছে এরকম মনে হইতাছিল। আর এই কারণে ওই 5 জন ডিসেবলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর তারা এটা ভাবতেছিল যে তারা চিনমুকে কিভাবে ধরবে, কারণ চিনমু মাটিতে আসতেছিল না। চিনমু ওই জায়ান্ট অ্যাপের উপরেই দৌড়াদৌড়ি করতেছিল আর ওই জায়ান্ট অ্যাপটাও চেষ্টা করতেছিল চিনমুকে ধরার, কিন্তু চিনমুকে কোনোভাবেই ধরতে পারতেছিল না। তখনই চিনমু শীষ মেরে দেয়, যেটা কোনো নর্মাল শীষ ছিল না। এই শীষের কারণে আশেপাশে যত প্রাণী ছিল সবার কাছে একটি বিশেষ ধরনের সিগন্যাল পৌঁছে যায় আর এই সিগন্যালটা বিশেষ করে হরিণদের জন্য ছিল। তখনই একটি হরিণ এই সিগন্যালটা পেয়ে আবার সে অনেক জোরে একটি শীষ মেরে দেয়, যে কারণে আবারও সেই সিগন্যালটি ওই জায়ান্ট অ্যাপ দেখতে পায়। এই কারণে সেও বুঝে যায় যে আসলে এখানে অনেকগুলো ডিয়ার মানে হরিণদেরকে এই 5 জন ডিসেবল মেরে দিয়েছে। আসলে এই জায়ান্ট অ্যাপ এখানকার রক্ষক, এখানে সে কোনো ধরনের কোনো গন্ডগোল হতে দেয় না, এখানে সে সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর সে যখন জানতে পারে এই 5 জন ডিসেবল অনেকগুলো হরিণকে মেরে ফেলেছে, এটা শুনতে পেরে সে অনেক বেশি রেগে যায়। এই কারণে ওই 5 জন ডিসেবলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ তাদের শর্টের মধ্যে এখনো পর্যন্ত ওই হরিণগুলার রক্ত লেগেছিল। আর ওই খবরটা পাওয়ার পরে ওই জায়ান্ট অ্যাপ তো অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে আশেপাশের অবস্থা একবারে খারাপ করে দেয় আর সে বড় বড় পাথর উঠে উঠে ওই ডিসেবল গুলোদের উপর মারতে শুরু করে দেয় আর বলতে থাকে যে আজকে তোমাদেরকে এখান থেকে কে বাঁচিয়ে নিতে পারে আমি দেখবো। আর সে লাগাতার ডিসেবল গুলোর উপর পাথর মার যায়, কিন্তু এর মধ্যেই চিনমু সুযোগ পেয়ে যায় এখান থেকে পালানোর, কারণ ওই জায়ান্ট অ্যাপ আপাতত ওই 5 জনের পিছু পড়ে গিয়েছিল তাদের ভর্তা বানানোর জন্য। তখন এই 5 জনের মধ্যে যে লিডার ছিল যার নাম ছিল ব্রাদার চু, তাকে তার চেলা বলে যে দেখছেন আপনি ওই সময় যদি আমাদেরকে ওই হরিণগুলাকে মারার অর্ডার না দিতেন তাহলে আমাদের এখন এই সিচুয়েশনে পড়তে হতো না, আমি শিওর ওই বাচ্চাটা ইচ্ছা করে আমাদেরকে ওইখানে নিয়ে গেছিল। অন্যদিকে চিনমু এখান থেকে পালাতে পালাতে ভাবে যে তাদের সাথে এরকমটাই হওয়া উচিত, কারণ আমাকে সবসময় আমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপারা শিখিয়েছে সবাইকে সাহায্য করার জন্য, কিন্তু তারা সাহায্যের যোগ্যই নয়। তখনই চিনমু ভাবতে থাকে যে তার গ্র্যান্ডমা কি এখনো পর্যন্ত ঠিকই আছে। তারপর সিম শিফটে আর আমাদেরকে গ্র্যান্ডমাকে দেখানো যে এখান থেকে পালাচ্ছিল আর তার পিছনে ওই 5 জন মাস্টার পড়ে গিয়েছিল।
গ্র্যান্ডমা পালাতে পালাতে সেখানেই চলে যায় যেখানে ওই ডিসেপল গুলো ওই হরিণগুলাকে মেরে। তখনই ওই 5 জন মাস্টার গ্র্যান্ডমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু গ্র্যান্ডমা নিজে চিন্তা করতেছিল না, সে চিন্তা করতেছিল চিনমুর, কারণ সে যেখানে এখন আছে সেখানে অনেকগুলো হরিণ মরে পড়ে আছে চিনমুর মতোই। তখনই ওই 5 জন মাস্টার গ্র্যান্ডমার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে গ্র্যান্ডমা তো তাদের অ্যাটাক থেকে খুব সহজেই ডজ করে ফেলে। এটা দেখে ওই গ্রুপের লিডার বলে যে সবাই রেডি হয়ে যাও, আমাদেরকে এখন একটি ফরমেশন তৈরি করতে হবে এই ডেমনটাকে মারার জন্য। সে ফরমেশনটার নাম হলো ডেমন রিফাইনিং ফরমেশন, কারণ এটাই একমাত্র রাস্তা যেটার সাহায্যে যে কোনো ডিমনকে এক নিমিষে মারা যায়। আর আজকে যদি আমরা এই ডিমনটাকে না মারতে পারি তাহলে আমরা কিভাবে মনুষ্যত্বকে রক্ষা করব। আর এই কথাটা শুনে আমারও মনে হয় ডেমন আসলে ডেমনরা থাকে না, আসল ডেমন তো শুধুমাত্র মানুষরাই হয়ে থাকে। তারপরে ওই 5টা মাস্টার একসাথে ওই ডেমন রিফাইনিং ফরমেশন ওপেন করে আর ওইটার সাহায্যে গ্র্যান্ডমার উপর অ্যাটাক করতে, কিন্তু গ্র্যান্ডমার স্পিড নেক্সট লেভেল ছিল, তাই তারা কোনোভাবে অ্যাটাক গ্র্যান্ডমার উপর করতেই পারতাছিল। তখন ওই 5 জন মিলে যে শর্ট গুলা ওই ফরমেশনের সাহায্যে গ্র্যান্ডমার উপরে মারতাছিল সবগুলা শর্টের সংখ্যা আরো বেশি বাড়িয়ে দেয় আর সবগুলা দিয়ে গ্র্যান্ডমার উপর অ্যাটাক করে দেয়, যে কারণে গ্র্যান্ডমা তার সুইশত্ব ব্যবহার করতে শুরু করে দেয়। এই কারণে ওই 5 জন মাস্টার আবারও গ্র্যান্ডমার উপর কোনো অ্যাটাকই লাগাতে পারতাছিল না। এটা দেখে ওই গ্র্যান্ড মাস্টারদের মধ্যে যে লিডার ছিল সে তার শর্ট ব্যবহার করে থাকে আর সে একসাথে অনেকগুলা শর্ট ইউজ করে গ্র্যান্ডমার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গ্র্যান্ডমার যে স্কিল ছিল ওইটা একদম নেক্সট লেভেল ছিল, তাই তার সুতো দিয়ে সে সবগুলাকে আটকে দিচ্ছিল, কিন্তু ওই শর্টদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তার কিছু কিছু সুতো সেখানে কেটে যাচ্ছিল। এমনকি একটা সময় পরে গ্র্যান্ডমার বুকের উপর অনেকগুলা শর্ট হিট হয়েছে, যেটা দেখে ওই গ্র্যান্ড মাস্টার গুলা ভাবতেছিল যে গ্র্যান্ডমা হয়তোবা মারা গিয়েছে, কিন্তু এটা শুধু গ্র্যান্ডমার একটা ইলিউশন ছিল। তারপরে গ্র্যান্ডমা হঠাৎ করে এই 5 জন মাস্টার গুলার মধ্যে একটা মাস্টারের পিছনে চলে আসে আর তার ভিতরে একটা সুই ঢুকিয়ে দেয়, আর এভাবে এক এক করে প্রত্যেকটা মাস্টারের ভিতরে একটা করে সুই ঢুকিয়ে দেয় গ্র্যান্ডমা তার নিজে। তারপরে সে তার সুতোর ইউজ করে, তার সুতো এত বেশি স্ট্রং ছিল যে সে একবার এই 5টা মাস্টারকে খুব সহজেই ধরে ফেলে। তখন এইসব দেখে ওই গ্র্যান্ড মাস্টার গুলার মধ্যে যে মেন লিডার ছিল সে বলতে থাকে তুমি অনেক ভালোভাবে তোমার স্কিলের প্রদর্শন করেছো, তুমি তোমার পাওয়ার অনেক ভালোভাবে লুকাতেও জানো, তাই তুমি আমাদেরকে ধরতে পেরেছো। এটার উত্তরে গ্র্যান্ডমা বলে যে অনেক দিন হয়ে গেছে আমি আমার অপার ক্লাস রিফাইন করি না, আর আমার যে এসবের স্কিল ছিল এসব তো আমি মনে করছিলাম কোনো সময় দরকারই পড়বে না আমার। তারপর গ্র্যান্ডমা আস্তে আস্তে মাস্টার গুলার দিকে এগিয়ে যেতে থাকে আর তার ঝোলা থেকে একটি কেচিও বের করে আনে। এর সাথে গ্র্যান্ডমা যখন ওই মাস্টার গুলার মধ্যে যে মেন লিডার ছিল তার উপরে যখন কেচিটা দিয়ে অ্যাটাক করতে যাবে ঠিক সেই টাইমে ওই মাস্টার তার ভিতর থেকে একটি মুখের ভিতর থেকে একটি ট্রেজার বাইরে বের করে আনে, যে ট্রেজারের ভিতরে অনেক হাজারের সংখ্যায় শর্ট ছিল আর যে শর্ট গুলা গ্র্যান্ডমার উপর অ্যাটাক করে দেয়। তখনই ওই গ্রুপের লিডার বলছে তোমার কি মনে হয় আমরা এতটাও দুর্বল যে তোমার হাতে আমরা এভাবে মারা যাব? তুমি হয়তো বা জানো না আমরা লিজিয়ান সেক্ট থেকে আসছি আর আমরা সেই এল্ডার যাদের কাছে লিজিয়ান সেক্টের সবচেয়ে পাওয়ারফুল টেকনিক আছে। তখনই আমরা দেখতে পাই যে গ্র্যান্ডমার উপর অনেকগুলা শর্ট অ্যাটাক করে দিয়েছে যেগুলোর সংখ্যা হাজারের সমান হতে পারে, আর গ্র্যান্ডমা এই শর্ট গুলার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের নিডল ইউজ করতেছিল। তারপর সিম শিফটে আর আমাদেরকে এই 5 জন ডিসেপলকে দেখানো হয় যারা নিজেদের লেজ গুটিয়ে এখান থেকে পালাচ্ছিল, কারণ এখনো পর্যন্ত তাদের পিছনে ওই জায়ান্ট এপ পড়েছিল আর ওই জায়ান্ট এপ লাগাতার পাথর দিয়ে তাদের উপর অ্যাটাক করতেছিল, কিন্তু তারপরও তারা কোনো না কোনো ভাবে ওই জায়ান্ট এপের হাত থেকে বেঁচে যায়, তাও আবার অনেক কষ্টের সাথে। তারপরে তারা সবাই একটি সেফ জায়গায় যাওয়ার পরে ব্রাদার চু বলে যে ফাইনালি আমরা ওই জায়ান্ট এপের হাত থেকে বেঁচেই গেলাম। কিন্তু এখনকার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল যে চিনমু তাদের হাত থেকে বেঁচে পালিয়ে গিয়েছে, এখন তারা নিজেদের মাস্টারকে গিয়ে কি জবাব দিবে এটাই ভাবতেছিল আপাতত সব। আর তারা এটাও ভাবতেছিল যে তারা নিজেদের মাস্টারকে গিয়ে কি জবাব দিবে। তারা 5 জন মিলে একটা ছোট বাচ্চাকে ধরতে পারে। তখন ওই মেয়েটা বলছে চিন্তা করো না, ওই বাচ্চাটা এত সহজে আমাদের হাত থেকে বেঁচে পালাতে পারবে না, কারণ ওই বাচ্চাটা যখন আমাদের এখান থেকে পালাচ্ছিল তখন আমি ওই বাচ্চাটার শরীরে একটি স্পিরিচুয়াল ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, এখন সে যেখানেই যাক না কেন আমরা তার লোকেশন খুঁজে বের করতে পারবো। এর সাথে ওই বাচ্চাটা কখনো বুঝতে পারবে না যে আমরা তাকে ট্র্যাক করতেছি। তখনই সে মেয়েটা তার পাওয়ার অ্যাক্টিভেট করে দিচ্ছে, কারণে সে ফ্ল্যাশের স্পিডে চিনমুর একদম কারেক্ট লোকেশনে পৌঁছে যায়, তার স্পিরিচুয়াল বডি। তারপরে সে তার সাথীদেরকে তার লোকেশনের ডাইরেকশন দেখিয়ে দেয়, যে কারণে তারা সবাই মিলে চিনমুর ডিরেকশনের দিকে পালাতে থাকে, দৌড়তে থাকে যাতে তারা চিনমুকে ধরতে পারে তাড়াতাড়ি গিয়ে। তারপরে আমাদেরকে দেখানো এখানে আস্তে আস্তে ডার্কনেস ছড়াতে শুরু করে দিচ্ছে, মানে অন্ধকার হতে চলেছে শীঘ্রই। তখনই চিনমু তার পিছনের দিকে দেখে সে তখন দেখতে পায় যে তার পিছনে এখন আর ওই ডিসেবল গুলো নেই। এটা দেখে চিনমু কিছুটা স্বস্তির শ্বাস নেই। এখন চিনমু যে জায়গা দিয়ে দৌড়চ্ছিল সেই জায়গার আশেপাশে অনেক বড় বড় মনস্টারের স্কেলেটন পড়েছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল এইগুলা এখানে 1000 বছর আগে মারা গিয়েছে, কিন্তু তারপর এখনো পর্যন্ত তাদের স্কেলেটন এখানে আছে। আর এই জায়গাটার নাম হলো দ্য গ্রেট রুইন্স। তখনই চিনমু ভাবতে থাকে যে ওই ডিসেবল গুলো নিশ্চয়ই তার পিছনে এখন আর আসবে না, কারণ তারা যে ভুল করেছে ওই হরিণগুলাকে মেরে সে ভুল হয়তো আর তারা কখনোই করবে না, কারণ ওই হরিণকে মারার কারণে এখন যে এনিমেল গুলো আছে সবাই এদের শত্রু হয়ে গিয়েছে। আর এর সাথে ওই যে জায়ান্ট এপ ছিল ওই এপটা তো মনের দিক থেকে অনেক
ভালো যে কারণে তাদেরকে মারেনি হয়তো বা, কিন্তু এমন শিক্ষা তো হয়তো বা দিয়ে দিয়েছে যে কারণে তারা আর কখনোই এরকম করবে না কাউকে বিরক্ত করার কাজ। তখনই চিন্মু অনেক বড় একটি বার্ডস দেখতে পায় তার সামনে। সে এটা দেখে তো অনেক বেশি শক পেয়ে যায় আর সে এটাও বুঝে যায় যে এই জায়গাটা কতটা বেশি ভয়ঙ্কর এবং মিস্টেরিয়াস। তারপর চিন্মু ওই পাখিটার পিছন পিছন যেতে থাকে আর ভাবতে থাকে যে সে যদি রাত হওয়ার আগে তার গ্রামে না পৌঁছতে পারে তাহলে তার মৃত্যু আজকে এখানে হয়ে যাবে। তখনই চিন্মু মনে করতে থাকে যে আসলে তার গ্র্যান্ডমা তাকে কি শিখিয়েছিল। তার গ্র্যান্ডমা শিখিয়েছিল যে কোনো সময় যদি এরকমটা হয় যে সে অন্ধকার হওয়ার আগে গ্রামে পৌঁছতে পারেনি তাহলে তাকে এই ডানজুর ভিতরে থাকা অনেক রুইন্স আছে সেগুলোর ভিতরেই আশ্রয় নিতে হবে, তাহলে হয়তোবা তার প্রাণ বেঁচে যেতে পারে। এটার উত্তরে চিন্মু বলে যে আচ্ছা গ্র্যান্ডমা, তাহলে আমি বুঝবো কিভাবে আমার জন্য সঠিক রুইন্স কোনটা হতে পারে, কারণ এই ডানজুর ভিতরে আরো অনেক রুইন্স আছে যেগুলোর মধ্যে বেশিরভাগই অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। এর উত্তরে গ্র্যান্ডমা বলছে সঠিক রুইন্স খুঁজে বের করার জন্য অবশ্যই তুমি রুইন্স গুলার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা দেখবা ওইটা হচ্ছে ওইখানে থাকা স্টোন স্ট্যাচু। আর ওইটা যদি আমাদের গ্রামের স্টোন স্ট্যাচুর মধ্যে হয় তাহলে নিঃসন্দেহে তুমি ওইটার ভিতরে আশ্রয় নিতে পারো। যদি স্টোন স্ট্যাচু না খুঁজে পাও তাহলে সেখানে থাকা যত এনিমেল আছে তাদের সাহায্যে তুমি খুঁজে বের করতে পারবে তোমার জন্য সঠিক রুইন্স, কারণ তারও অন্ধকার হওয়ার আগে একটি সঠিক রুইন্স এর ভিতরে ঢুকেছে যাতে তারা নিজেদের প্রাণও বাঁচাতে পারে। তখনই সেখানে আমরা আরো অনেক এনিমেল দেখতে পাই যারা তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটি রুইন্স এর দিকে দৌড়ে যেতে থাকে। তারপরে আমাদেরকে কিছুক্ষণ পরে সিম দেখানো হয় যেখানে অনেকক্ষণ যাবত চিন্মু দৌড়ে যাচ্ছে ওই প্রাণীগুলোর সাথে। তখনই চিন্মু বুঝতে পারছে তার বডির ভিতরে স্পিরিচুয়াল এনার্জি আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। সে এটাও বুঝে যায় যে এটা আসলে কিসের জন্য। এটা আসলে হয়েছে সে নতুন স্কিল অবকান করার পরে সে লাগাতার ফাইটিং করতেছিল তাদের সাথে, যে কারণে তার ভিতরে কিছু ইনজুরিও চলে আসছে, যে কারণে তার স্পিরিচুয়াল পাওয়ার লাগাতার কমতাছিল। এই কারণে চিন্মু চিফ গ্র্যান্ডপার কথাগুলো মনে করতে থাকে। চিফ গ্র্যান্ডপা এটাও বলেছিল যে এই টেকনিকের সাহায্যে সে লাগাতার তার স্পিরিচুয়াল পাওয়ারকেও বাড়াতে পারবে আর তার ভিতরে যে সব ইনজুরিও চলে আসছে সেগুলো হিল হয়ে যাবে আস্তে আস্তে। এর সাথে চিন্মু ভাবতে থাকে যে তার যদি নিঃশ্বাসের উপর নিজস্ব কন্ট্রোল চলে আসে তাহলে সে আরো স্পিডে দৌড়াতে পারবে, এমনকি যতটুকু এনার্জি লাগে এখন যতটুকু পথ অতিক্রম করছে এর চাইতে দ্বিগুণ পথ অতিক্রম করতে পারবে একই এনার্জির সাহায্যে। এটা ভেবে চিন্মু তার স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়। আর এরকমটা করার জন্য লাগাতার তার বডির ভিতরে কাল্টিভেশন করতে থাকতে হবে। তখনই আমাদেরকে চিন্মুর স্পিরিচুয়াল সিকে দেখানো হয় যেটা সে নিজেও প্রথমবারই দেখেছিল, আসলে এটা এখানে অবিকান হয়েছে। তখনই চিন্মু তার সামনে তার বডির নিউ একটি লেভেল দেখতে পাই, মানে এই লেভেলটা তার নিজেরই ছিল। এর সাথে চিন্মু ওই লেভেলটা অ্যাচিভ করার জন্য সে অনেক বড় একটি সমুদ্রের ঢেউ তৈরি করে যাতে সে ওই লেভেলটা অ্যাচিভ করতে পারে, কিন্তু তার সামনে অনেক বড় একটি স্পিরিচুয়াল শিল্ড ছিল যেটা চিন্মু ব্রেক করতে পারে না আপাতত। এটা থেকে চিন্মু ভাবতে থাকে যে সে নিউ লেভেলকে কেন অ্যাচিভ করতে পারতাছিল না। তখনই চিন্মু আরেকজন গ্র্যান্ডপার কথা মনে করে। আসলে সে বলেছিল যে হিউম্যান বডিতে 7 ধরনের ট্রেজার পাওয়া যায় যেগুলাকে সহজ ভাষায় হিউম্যান বডির লেভেলসও বলা যায়। আর এই লেভেলগুলোকে ব্রেক করার জন্য প্র্যাকটিশনারের যে নিজস্ব স্পিরিচুয়াল পাওয়ার আর মেন্টাল স্ট্রেংথ আছে ওইটার সাহায্যে ব্রেক করতে হয়। আর তারা এই লেভেলগুলো ব্রেক করার পরে আসলে তারা পৌঁছতে পারে নিউ লেভেলের মধ্যে। এই কারণে চিন্মু ভাবতে থাকে যে এই লেভেলে পৌঁছানোর জন্য তাকে আরো হার্ড ট্রেনিং লাগাতার করতে থাকতে হবে। তখনই চিন্মুর স্পিরিচুয়াল সিয়ের মধ্যে আবারও বড় বড় ঢেউ উঠতে শুরু করে দেয় আর চিন্মু ওই ঢেউয়ের সাহায্যে যে স্পিরিচুয়াল ব্যারিয়ার ছিল ওইটা ভেঙে নিউ লেভেল অ্যাচিভ করার চেষ্টা করে, কিন্তু এবারও স্পিরিচুয়াল ব্যারিয়ারের উপরে এত বেশি পাওয়ারফুল অ্যাটাক করার পরেও ওই স্পিরিচুয়াল ব্যারিয়ারের কিছুই হয় না, উল্টো চিন্মুর অবস্থা খারাপ হয়ে যায়। তখনই ওই স্পিরিচুয়াল ব্যারিয়ারের মধ্যে কিছু ওয়ার্ড ভিজিবল হয়ে যায় আর ওই ওয়ার্ডগুলো চিন্মুকে দূরের দিকে ফেলে দেয়। এর সাথে চিন্মু কিছু আওয়াজও শুনতে থাকে। এটা শুনে চিন্মু অনেক বেশি অবাক হয়ে যায় আর ওই ওয়ার্ডগুলো দেখে আরো বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে যে এই আওয়াজগুলো আসলে কি আর কি বলার চেষ্টা করতেছে এখানে। তখনই চিন্মু দেখতে পায় যে তার স্পিরিচুয়াল সিয়ের চারদিক থেকে আগুনের লাভায় ভরে গিয়েছে, যেগুলো গরম তো ছিল কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছিল না ওই লাভার কারণে। আর ওই লাভাগুলো চিন্মুকে আস্তে আস্তে তার নিউ লেভেলের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর সিম শিফটে আর আমাদেরকে গ্র্যান্ডমা দেখানো হয় যে তার নিডেলস এর ইউজ করে ওই হাজার হাজার সোয়ার্ডের টুকরো টুকরো করে ফেলেছিল। তখনই ওই গ্রুপের লিডার বলছে আমি তোমার উপর যে ট্রেজারের সাহায্যে এটা করে দিয়েছিলাম সেই ট্রেজারের মধ্যে কম করে হলো 6000 প্লাস সোয়ার্ড ছিল যেগুলা তোমার এত বেশি কাছে ছিল যে অন্য কেউ হলে সেখানেই মরে যেত, কিন্তু তুমি প্রত্যেকটা সোয়ার্ডের হাত থেকে নিচেকে বাঁচিয়ে নিয়েছো আর এমনকি প্রত্যেকটা সোয়ার্ডই ভেঙে দিয়েছো। আসলে তুমি বলো তো তুমি কে? তুমি এমন একজন আননোন পার্সন যেটা ডেমন ক্লাইনেরও হতে পারো না, কারণ আমি যতটুকু জানি ডেমন সেক্টরের ভিতরে তোমার বয়সী এমন কেউ ছিল না আর এমনকি তোমার সমান পাওয়ারও কেউ রাখতো না, তাহলে তুমি কে? তখনই আমরা দেখতে পাই যে গ্র্যান্ডমার পিছনের দিকে একটি শর্ট লেগে গিয়েছে আর ওই শর্টটা সে তার থ্রেডের সাহায্যে বের করে ফেলে। তখনই ওই 5 জন মাস্টার কিছু একটা দেখতে পাই যেটা থেকে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে গ্র্যান্ডমার যেখানে শর্টটা লেগেছিল সেখান থেকে বিশেষ ধরনের গ্যাস বের হতে থাকে আর এটা থেকে তারা 5 জনই বুঝে যায় যে আসলে এই ওল্ড লেডি আসলে ওল্ড না, সে তো শুধুমাত্র তার উপরে ওল্ড লেডির রূপ নিয়ে রেখেছে। তখন গ্র্যান্ডমা বলছে তোমরা সবাই মিলে আমার স্কিন ড্যামেজ করে দিয়েছো। আসলে এখানে তার আওয়াজ আর গ্র্যান্ডমাদের মতো ছিল না,
এখন এটা কোনো কম বয়সীর মেয়ের মতো হয়ে গিয়েছিল। এটা শুনে ওই 5 জনের মধ্যে একজন বলতে শুরু করে যে আমি এই বয়সটা চিনি, তুমি তো ডেমন সেক্টর লিডার। এতটা বলতেই গ্র্যান্ডমা তার পাওয়ারের সাহায্যে ওই 5 জন গ্র্যান্ড মাস্টারকে নিমিশেই মেরে ফেলে। তখনই গ্র্যান্ডমা বলে যে অনেক হয়েছে, এখন বাইরে বের হয়ে আসো। তখনই আমরা জানতে পারি যে এখানে গ্র্যান্ডপা 2G উপস্থিত আছে আর সে এসব লুকে লুকে দেখতেছিল। এর সাথে গ্র্যান্ডমা গ্র্যান্ডপা 2G কে বলে যে তুমি এখানে কতক্ষণ যাবত আছো আর তুমি এসব কতক্ষণ যাবত দেখতেছো। এটার উত্তরে গ্র্যান্ডপা 2G বলে যে আমি এখানে বেশিক্ষণ যাবত আসিনি, আমি তো মাত্রই আসলাম। এটা শুনে গ্র্যান্ডমা বলে যে তাহলে ভালো, তুমি যদি কোনো কিছু না শুনে থাকো তাহলে আরো বেশি ভালো। তখনই গ্র্যান্ডপা 2G বলে যে আমি অনেক দিন আগে একটি স্টোরি শুনেছিলাম, যে স্টোরিটা ছিল ডেমন সেক্টর লিডার লিথিয়ান সেক্টর। আসলে সে এত বড় একটি গর্দভ ছিল যে সে একটি ডেভিলকে পছন্দ করতে শুরু করে দেয় আর সে নিজের ওয়াইফকে ছেড়ে দিয়ে ওই ডেভিলটাকে বিয়েও করে ফেলে। কিন্তু তার প্রায়শ্চিত্ত তো তাকে করতে হতো, তাই তার যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাত্রে ওই ডেমন তাকে মেরে ফেলে আর এমনকি এমন সেক্টর যত বড় বড় মাস্টার এবং লিডার আছে তাদেরকেও মেরে ফেলে। আর এটার অপেক্ষা ওই ডেমনটা কয়েক বছর যাবত করতেছিল। আর এত কিছু করার পরও ওই ডেমন লেডি সেখান থেকে পালিয়ে যায় আর তাকে কেউই খুঁজে বের করতে পারে না। আসলে গ্র্যান্ডপা 2Gর ইনডাইরেক্টলি ইশারা গ্র্যান্ডমার দিকেই ছিল। তখন গ্র্যান্ডমা এটা শুনে বলছে তাহলে আমিও তো একটি স্টোরি শুনেছিলাম অনেকদিন আগে, আর এই স্টোরিটা অনেক বেশি অ্যামেজিং। আসলে এই স্টোরিটা ছিল একটি চোরের যে সবসময় চুরি করে বেড়াতো আর তার স্পিড অনেক বেশি ছিল আর সে তার মিশনে কখনই ফেল হতো না। কিন্তু একদিন সে ইয়ানকান কিংডম থেকে ইম্পিরিয়াল ডিস্ক চুরি করে ফেলে, যেটা সম্পর্কে সেখানকার ইম্পিরিয়াল মাস্টার জেনে গিয়েছিল আর সে ওই চোরের একটি পা কেটে রেখে দিয়েছিল। কিন্তু তারপরও ওই চোর তার একটি পার সাহায্যে ইম্পিরিয়াল গার্ডদের হাত থেকে বেঁচে পালিয়ে আসে আর তাকে কোনো সময় ইম্পিরিয়াল সিটির ভিতরে দেখা যায়নি। কিন্তু ইম্পিরিয়াল মাস্টার এখনো পর্যন্ত ওয়েট করতেছে ওই চোরের জন্য, সে হয়তোবা তার পা ফিরে নেওয়ার জন্য কোনো না কোনো দিন আবারও ফিরে আসবে। আসলে এটা অন্য কারোর স্টোরি ছিল না, এটা গ্র্যান্ডপা 2G স্টোরি ছিল। তখনই গ্র্যান্ডপা 2G বলে যে আসলে আমরা এখন আমাদের একই গ্রামে থাকি আর আমরা সবাই লুজার। সাথে আমরা আগেও বলেছিলাম যে আমরা একে অপরের স্টোরি কখনই রিভিল করব না, তাই এখন থেকে আমি হয়ে গিয়েছি কানা এবং বুবা, তোমার এই সম্পর্কে আমি কাউকে কিছু বলবো না। তখনই গ্র্যান্ডপা বলে যে অনেক হয়েছে, তুমি আপাতত এসব চিনমুকে বলো না, আর চিনমুই হয়তোবা তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। এটার উত্তরে গ্র্যান্ডপা 2G বলে যে আসলে আমাকে এসব চিনমু বলেনি, কারণ তুমি যখন ফাইট করতেছিল ওই 5 জন মাস্টারের সাথে তখন এই সব দূরে থেকে এসব দেখা যাচ্ছিল, তাই চিফ আমাকে এখানে পাঠিয়েছে আসলে এখানে কি হচ্ছে দেখার জন্য। এটা শুনে গ্র্যান্ডমা বলে যে তাহলে তুমি চিনমুকে দেখোনি আর চিনমু এখনো পর্যন্ত গ্রামে ফিরে যায়নি। এটার উত্তরে গ্র্যান্ডপা 2G বলে যে আসলে আমি তো চিনমুকে দেখিনি গ্রামে, আর গ্রামের পথেও আমি দেখিনি তাকে ফিরে যেতে। এটা শুনে তাড়াতাড়ি তারা দুজনে চিনমুকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে জঙ্গলের সিম দেখানো হয় যেখানে ডার্কনেস আস্তে আস্তে বাড়তেছে। তারপর সিম শিফটে আর আমাদেরকে চিনমুকে দেখানো হয় যে এখনো পর্যন্ত রুইন্সের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। এর সাথে চিনমু অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ ডার্কনেস ছড়ানোর আগে তাকে যেভাবে হোক না কেন রুইন্সের ভিতরে যেতে হবে নিজেকে বাঁচানোর জন্য। এর সাথে তার বুক ধুকবুক করতেছে। তারপরে আমাদের ওই 5 জন ডিসেবলকে দেখানো হয় যারা চিনমুর অনেকটাই কাছে চলে আসছে। তখনই ব্রাদার চু বলে যে কিছুক্ষণের মধ্যে ডার্কনেস ছড়াতেই চলেছে, তাই আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য ওই ছেলেটাকেই ফলো করা উচিত, কারণ ওই ছেলেটাও নিজেকে বাঁচানোর জন্য ভালো কোনো জায়গায় চলে যাবে এখনকার জন্য। তখনই আমরা অনেকগুলো মনস্টার দেখতে পাই যেগুলা দৌড়ে দৌড়ে রুইন্সের দিকে যাচ্ছিল আর চিনমু এদের উপর নজর রাখতেছিল। আসলে চিনমু নিজেও এত বেশি অ্যানিমেল একসাথে কখনো দেখিনি আগে, আর সে এটা ভাবতেছিল যে এই অ্যানিমেলগুলো ওই দিকে কেন যাচ্ছে যেদিক থেকে ডার্কনেস আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের দিকে। এই কারণে চিনমু ওইদিকে ভালোভাবে দেখতে থাকে। তখনই সেখানে একটি জায়গা দেখতে পাই চিনমু, যে জায়গাটা বেশি গ্লো করতেছিল, যেটা থেকে চিনমু বুঝে যায় এটা হয়তোবা তার গ্রামের মতো কোনো রুইন্স এরিয়া হতে পারে অথবা কোনো স্ট্যাচুর এরিয়া হতে পারে, যেখানে গিয়ে এই প্রাণীগুলো নিজেদেরকে রক্ষা করতে পারবে। তারপরে আমাদেরকে কিছুক্ষণ পরে সিম দেখানো হয় যেখানে আশেপাশে চারদিকে ডার্কনেস ছড়িয়ে গিয়েছে। আর এরই সাথে আমাদের আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের যে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপারা ছিল তাদের নিশ্চয়ই একটা করে ব্যাক স্টোরি আছে তাদের পিছনে। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম গ্র্যান্ডমার আসল আইডেন্টিটি সম্পর্কে ওই 5 জন মাস্টার জেনে গিয়েছিল, তাই গ্র্যান্ডমা খুব সহজে 5 জন মাস্টারকে মেরে ফেলে, মানে হালকা পাতলা ফাইটও করছিল। অন্যদিকে চিনমু এই 5 জন ডিসেবলের কারণে তার ভিলেজে ফিরে যেতে পারে না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য একটি রুইন্সের দিকে দৌড়ে যেতে থাকে আর তার পিছনে ওই 5 জন ডিসেবলও পড়েছিল। আজকের এপিসোড ঠিক সেখান থেকে শুরু হয়। এপিসোডের শুরুতে আমাদেরকে ডার্কনেসকে দেখানো হয় যেটা অনেক দ্রুততার সাথে বাড়তাছিল। তারপরে আমাদেরকে চিনমুকে দেখানো হয় যে অন্যান্য ক্রিয়েচারের সাথে ওই রুইন্সের ভিতরে যেতে থাকে। তখন চিনমু ওই রুইন্সটাকে দেখে বলে যে এটা তো অনেক বেশি গ্লো করছে, 100% শিওর যে আমার সহ বাকি ক্রিয়েচারের জন্য এটা নিরাপদ জায়গা হতে পারে। অন্যদিকে ওই ডার্কনেস সবার অনেক বেশি কাছে আসছিল, কিন্তু তারপরে ওই ডিসেবল গুলো বলতেছিল যে তারা চিনমুকে ছাড়বো না, মরার বই নেই, তাদের আগে চিনমুকে ধরতে হবে।
আর ওই 5জন ডিসেপলের মধ্যে থেকে একজন ডিসেপল অনেক বেশি পিছনে ছিল আর তার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এটা দেখে চিন্মু ভাবতে থাকে যে না, এইভাবে দৌড়ালে তো হবে না, কারণ এইভাবে যদি দৌড়ই তাহলে ডার্কনেস এর কবলে খুব সহজে পড়ে যাব, কারণ আমাদের চেয়ে অনেক বেশি দ্রুত ডার্কনেস। আর ডার্কনেস যদি কোনোভাবে আমাকে টাচ করে ফেলে তাহলে আমার বডির সাথে আমার হাড্ডি পর্যন্ত গায়েব হয়ে যায়। এই কারণে চিন্মু অনেক বড় একটি পাখির পা ধরে ফেলে এবং ওই পাখিটার সাহায্যে এই রুইন্স এর ভিতরে ঢুকে যায়। যদিও চিন্মু ওই পাখিটার সাহায্য নিয়েছে কিন্তু ফাইনালি সে বেঁচে গিয়েছে আপাতত ওই ডার্কনেস এর হাত থেকে। কিন্তু ওই 5জন ডিসেপলের মধ্যে একজন ডিসেপল ডার্কনেস এর কবলে চলে আসে, কিন্তু আরেকজন প্রায় পৌঁছতে গিয়েছিল কিন্তু তার শুধুমাত্র হাতি এসে পৌঁছয় আর তার ফুল বডি ডার্কনেস এর কবলে ছিল। এটা দেখে তাদের মধ্যে একজন সাথী ওই হাতটা ধরে টান দিতে থাকে যাতে ওই ডিসেপলটাকেও ডার্কনেস এর বাইরে বার করতে পারে, কিন্তু এই রুইন্স এর ভিতরে শুধুমাত্র ওই ডিসেপলের স্কেলেটনিয়া এসে পৌঁছয়। এর সাথে যত সব প্রাণী সময় থাকতে রুইন্স এর ভিতরে এন্টার করতে পারেনি তারাও অনেক খারাপ ভাবে মারা যায়। আর সিমটা দেখতে অনেক বেশি স্ক্যারি ছিল। এসব দেখে ওই 3জন ডিসেপল সহ চিন্মুর একদম হোশে উড়ে যায়। তারা কখনো ভাবেনি যে ডার্কনেস এতটা বেশি ভয়ঙ্কর হতে পারে। এসব দেখে তো ওই ডিসেপল মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে ডিসেপল চু যে ছিল সে তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে আমাদের যে 2জন ভাই মারা গিয়েছে তারা দুজনই শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের দুজনের কথা ইতিহাসের পাতায় লেখা হবে আমাদের। যদিও এইসব কথা শুনে আমার মনে ছিল ব্রাদার চু ওই মেয়েটাকে পাম দিতেছে। আমি এই কথাটা কেন বললাম ওইটা আপনারা সামনে আসতে থাকে এপিসোডের সাথে ঠিকই জেনে যাবেন। তারপরে চিন্মু ওই পাখিটার সাথে আস্তে আস্তে নিচে নেমে আসে। এর সাথে চিন্মু ওই ডিসেবল গুলোকে জিজ্ঞেস করে যে তোমরা আমার পিছনে কেন লেগেছো, আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি যে তোমরা আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছো? তোমরা যদি আমাকে মারার জন্য এইভাবে না আসতে তাহলে তোমাদের যে 2জন বাকি সাথী মারা গিয়েছে তাদেরও কিছুই হতো না, আর এর সাথে আমারও আজকে এখানে আসতে হতো না। কিন্তু আমি তো নিজেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু তোমরা তোমাদের 2জন সাথীকে বাঁচাতে পারোনি। এটা শুনে ওই 3জনের মধ্যে একজন অনেক বেশি রেগে যায় আর সে চিন্মুকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। এটা থেকে ব্রাদার চু তাকে আটকে দেয় আর বলে যে এখনকার জন্য এখানে যত বিস্ট আছে সবাই চিন্মুর পক্ষ নিয়ে নিয়েছে, কারণ এখানে যত ধরনের ক্রিয়েচার থাকুক না কেন কেউই এখানে হাঙ্গামা চায় না এখনকার জন্য আপাতত। কারণ এখনকার জন্য সে যদি চিন্মুর উপর অ্যাটাক করে তাহলে এখানে যত ধরনের বিস্ট আর ক্রিয়েচার আছে সবাই মিলে তাদের 3জনের উপর অ্যাটাক করে দেবে, কারণ তারা কেউ এখানে হাঙ্গামা করতে দেবে না। যদিও এখানে এমনও ক্রিয়েচার আছে যারা বাইরের দুনিয়া একে পরকে মেরে ফেলতে চায়, কিন্তু তারপরও এখানে তারা একসাথে আসছে। তার মানে তারা সবাই মিলে একটা নিয়ম তৈরি করেছে যে এখানে নিজের প্রাণ বাঁচানোর জন্য যারা যারা আসবে সবাই মিলেমিশে থাকবে, এখানে কেউ কারো উপর অ্যাটাক করবে না। তাই ব্রাদার চু তার সঙ্গীকে শান্ত করে দেয় আর বলছে আমাদের শুধুমাত্র সকালের জন্য ওয়েট করতে হবে, তারপরে আমাদেরকে এর উপর অ্যাটাক করা থেকে কেউ আটকাতে পারবে না, কোনো বিস্টও না এবং কোনো ডেমনও না। এই কারণে সে শান্ত হয়ে যায় আর সে তার তলোয়ারটি রেখে দেয়। এটা থেকে যত বিস্ট ছিল তারাও শান্ত হয়ে যায় আর তারা নিজেদের মতো থাকার জন্য চলে যায়। তখনই চিন্মু ভাবতে থাকে যে এই ডান্স অনেক বেশি ভয়ঙ্কর, যেরকমটা আমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপারা বলেছিল ঠিক সেরকমই। আর তারা এটাও বলেছিল যে ডান্সুর আশেপাশে অনেক রুইন্স আছে আর তাদের আশেপাশে যেসব প্রাণীগুলা থাকে তারা এই রুইন্সের ভিতরে এসে আশ্রয় নেয় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এর সাথে এই ডান্সুর যত নিয়ম কানুন আছে সব প্রাণীরাই এসব নিয়ম কানুন মেনে চলে, যদিও এসব নিয়ম কানুন হালকা পাতলা কঠিনই, কিন্তু তারপরও সব ক্রিয়েচারই এসব নিয়ম কানুন মেনে চলে। কিন্তু যাই হোক এই ক্রিয়েচার গুলো ওই মানুষদের থেকে তো হাজার গুণে ভালো। তারপর সিম শিফটে আর আমাদেরকে গ্রামের সিম দেখানো হয় যেখানে গ্র্যান্ডপা টুজি কয়েক সেকেন্ডের ভিতরেই পুরো গ্রামের মধ্যে চিন্মুকে খুঁজে ফেলেছিল। তারপরে সে গ্র্যান্ডমার কাছে চলে আসে আর বলে যে এই পুরো গ্রামের মধ্যে কোথাও চিন্মু নেই, আমি বুঝতে পারতাছি না যে চিন্মু এখনো পর্যন্ত গ্রামে কেন ফিরে আসেনি। এটা শুনে গ্র্যান্ডমা বলছে তাহলে আমি স্টোন স্ট্যাচুকে নিজের পিঠে উঠিয়ে চিন্মুকে খোঁজার জন্য বের হতে চলেছি। এটার উত্তরে চিফ গ্র্যান্ডপা বলে যে একটু ভালো করে দেখো চারদিকে অনেক বেশি ডার্কনেস ছড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমরা চিন্মুকে এই ডান্সুতে সার্ভাইভ করার জন্য যা কিছু শেখানোর দরকার আমরা সবকিছুই শিখেছি। আর সেও যদি আমরা যেভাবে সবকিছু শিখেছি সেভাবে যদি সে সবকিছু শিখে থাকে তাহলে এই ডান্সুর ভিতরে তার সার্ভাইভ করার কোনো ব্যাপারই না। এমনিতেও তুমি চিন্মুর সঠিক লোকেশন জানো না, তাই তুমি এখন যদি যাও তাহলে এটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। এটা শুনে গ্র্যান্ডমা বলছে আমি শুধু এতটুকু আশা করতে পারি এখন যে চিন্মু তুমি ঠিকঠাকই হয়তো বা আসো। তারপর সিম শিফটে আর আমাদেরকে চিন্মুকে দেখানো হয়, মানে ওই রুইন্সের ভিতরে দেখানো হয় যেখানে যত প্রাণী ছিল সবাই একদম চিলের সাথে বসেছিল। এর সাথে চিন্মুকে দেখানো হয় যে সব প্রাণীদের সাথে মজা করতেছিল, সহজ গ্রাম্য ভাষায় বলতে গেলে বান্দরামি করতেছিল। এর সাথে এই রুইন্সের ভিতরে চিন্মু নিজের জন্য একটি হাতিয়ারও তৈরি করে ফেলে। তখনই চিন্মুর নজর পড়ে যে ওই 3টা ডিসেপলের উপর। এটা থেকে চিন্মু লুকিয়ে যায় আর ভাবতে থাকে যে এরা 3জন আবারও কি করার কথা ভাবতেছে। অন্যদিকে ওই
মেয়েটাও চারদিকটা ভালোভাবে দেখতেছিল আর সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছিল যেটা তাদের কাজের জিনিস হতে পারে। তখনই সে কিছু একটা দেখতে পারে আর তাই সে ব্রাদার চুকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে। এই কারণে সেখানে ব্রাদার চুও চলে আসে আর সে এটা দেখে বলে যে এটা তো কিংডম অফ গডস, যেটা হয়তো বা কোনো আগের জমানায় এখানে লিখেছিল। আর এটাকে গডেস পাসও বলা হয়, এর মানে হলো গডদের বসবাস এখানে ছিল। এর সাথে ব্রাদার চু বলে যে যদিও আমি ভালো করে জানি না, কিন্তু তারপর আমার যতটুকু মনে হচ্ছে এটা কিংডম অফ গডস থেকে বিলং করে। অন্যদিকে চিন্মু এটা শুনে বলে যে আচ্ছা, ওরা কিংডম অফ গডস এর কথা বলতেছে, এটা তো সেই রাজ্য না যেটা এখানে ছিল ডার্কনেস ছড়ানোর অনেক আগে, যেখানে গডরা বসবাস করতো। আর তাদের চলে যাওয়ার কারণে এখন চারদিকে ডার্কনেস ছড়িয়ে গিয়েছে, যে কারণে চারদিকের অবস্থা অনেক বেশি খারাপ আছে। আর আমার যতটুকু মনে হয় এখানে হয়তোবা গডদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা হয়েছে, যে কারণে তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছে আর এখানে ডার্কনেস ছড়িয়ে গিয়েছে। কিন্তু আমার কথা হলো এখানে যে ওরা কিরকম গড যে তারা তাদের ডিভাইন প্লেস ছেড়ে এই নর্মাল ওয়ার্ল্ডে বসবাস করত। তখনই ব্রাদার চু তার দুজন সাথীকে কাছে টেনে আনে, না না জড়িয়ে ধরার জন্য আনে না, প্ল্যান করার জন্য এখানে আনে। ব্রাদার চু আসলে বলতাছিল যে এই গডদের যে রুইন্স গুলো আছে, এই রুইন্স এর ভিতরে বিভিন্ন ধরনের ট্রেজার পাওয়া যায়, যেগুলো তার মাস্টারও তাকে বলেছিল। তাই কখন যদি সুযোগ পায় তারা সেই সুযোগে তারা যেন ওই ট্রেজার গুলা ওইখান থেকে নিয়ে নেয়। তাই তারা সবাই আলাদা আলাদা দিকে চলে যেতে থাকে খোঁজার জন্য ট্রেজার। এখন এসব কথা চিন্মু শুনে নিয়েছিল, কিন্তু সে তো কিছু বুঝতে পারে না। কিন্তু তারপর সে এটা বুঝতে পারতেছে যে তারা যদি কোনো বিশেষ ধরনের কিছু পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তীতে এটা সমস্যা তৈরি করতে পারে আরো বেশি। তখনই ওই মেয়েটার চিৎকার শুনতে পায় চিন্মু সহ বাকি সবাই। এটা শুনতে পেয়ে সবাই ওই দিকে যেতে থাকে আর চিন্মু তাদের পিছন পিছন যেতে থাকে। ওইখানে ওই ডিসেপল দুইটা পৌঁছানোর পরে এখানে দেখতে পায় যে সেখানে অনেক বড় একটি কিংডম আছে। সহজ কথায় বলতে গেলে সেখানে অনেক বড় একটি রাজ্য আছে আর সেখানে অনেকগুলো ওয়ারিয়ারের স্কেলেটনও পড়ে আছে। আর এই স্কেলেটন গুলোকে দেখে মনে হচ্ছিল যে তারা সেখানে বসে বসে কাল্টিভেশন করতেছে। আর এখানে থাকা প্রত্যেকটা স্কেলেটনের পজিশন এক সমান ছিল আর তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা সবাই কাল্টিভেশন করা অবস্থায় এখানে মারা গিয়েছে। আর এইসব স্কেলেটন গুলো কোনো নর্মাল কোনো স্কেলেটন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে তারা এখনো পর্যন্ত জীবিত আছে। তখনই তারা সবাই একটি মূর্তি দেখতে পায় যেটা সব স্কেলেটনের থেকে একটু আলাদা ছিল, মানে ওইটাও স্কেলেটনই ছিল। আর এইসব চিহ্ন লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। তখনই তারা সবাই আবার সব স্কেলেটনের মাঝখানে আরো কিছু স্কেলেটন দেখতে পায় যাদেরকে দেখে একটু আলাদা আলাদা মনে হচ্ছিল। আর তাদের প্রত্যেকের হাতে একটা করে ট্রেজার আছে। আর ওই স্কেলেটন গুলার মাঝখানেও আরো একটি ফিমেল স্কেলেটন ছিল যার হাতে একটি বিশেষ ধরনের ট্রেজার দেখা যাচ্ছিল, যেটাকে সহজভাবে পার্লের মতো অথবা মতির মতো দেখা যাচ্ছিল। এটা দেখে ওই তিনজন ডিসেপলের মধ্যে একজন ডিসেপল বলে উঠে যে এই সবগুলা ট্রেজার যদি আমরা কোনো না কোনো ভাবে হাসিল করে নিতে পারি তাহলে আমরা এতটা বেশি শক্তিশালী হয়ে যাব যে আমরা নিজেরাই নিজেদের একাডেমি খুলতে পারবো। আসলে এই ট্রেজার গুলো নেওয়া একদমই এতটাও সহজ নয়, এটা ব্রাদার চো জানতো। তাই সে তার যে ডিসেপলটা এইসব কথা বলতাছিল তাকে বলে ওই ডিভাইন ট্রেজারটা তার হাত থেকে নিয়ে আসার জন্য। এটা শুনে ওই ডিসেপলটা কিছু বুঝে না, তবুও সে বুকার মতো ওই ট্রেজারটা নেওয়ার জন্য যেতে থাকে আস্তে আস্তে। তখনই চিন্মু তার হাতে থাকা গুলালটি বাইরে বের করে আনে আর তাদের দিকে নিশানা তাক করে দেয়। এর সাথে চিন্মু বলতে থাকে এরা কিভাবে এখান থেকে ট্রেজার নিয়ে যায় আমিও দেখবো। গডদের কাছ থেকে ট্রেজার চুরি করা এটা তো শুধুমাত্র ডেভিলদেরই কাজ হয়ে থাকে। অন্যদিকে ওই ডিসেপলটা যে ওই স্কেলেটনের হাত থেকে পার্ল অথবা মুতি নিয়ে আসার জন্য গিয়েছিল সে ভয় পেয়ে যায় আর সে বলতে থাকে যে এই স্কেলেটনটা হয়তো বা হালকা একটু মুভ করেছে। আর সে এতটা বেশি ভয় পেয়ে যায় যে সে ভয়ের চোটে তার প্যান্টই ভিজিয়ে দেয়। এই কারণে ওই ডিসেবলটা পিছনের দিকে সরে আসতে থাকে। এটা দেখে ব্রাদার চু তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। এটার উত্তরে ওই ডিসেবলটা বলে যে এই মূর্তিটা হয়তো বা হালকা পাতলা মুভ করেছে, এটার জন্য সে পিছনের দিকে সরে আসছে। এটার উত্তরে ব্রাদার চু বলে যে তুমি তাদের বডি ভালো করে দেখো, তাদের বডি 1000 বছরের আগেই ধ্বংস হয়ে গেছে এখানে। এটা শুনে ওই ডিসেবলটা ভাবে হয়তো বা এটা তার মনের ভুল। আর এটা মনে করে সে আবারও ওই মূর্তিটার হাত থেকে ওই ট্রেজারটা নিয়ে আসার জন্য এগিয়ে যেতে থাকে। আর সে যখন ওই ট্রেজারে হাতটা দিতে যাবে তখনই ওই মূর্তি তাকে ধরে ফেলে আর হাওয়ায় ঝুলিয়ে দেয়। এসব থেকে ব্রাদার চু আর ওই মেয়েটা পিছনের দিকে সরে আসে। তখনই চুপ বলতে থাকে যে এই ট্রেজার গুলা নেওয়ার যাদের মধ্যে যোগ্যতা নেই তারা হয়তোবা নিতে পারবে না, আর তারা যদি নিতে চায় তাহলে তাদের হয়তোবা এই অবস্থায় হতে পারে। আর তখনই ওই ডিসেপলটাকে খুব খারাপ ভাবে মেরে ফেলে ওই স্কেলেটনটা। আর এটা দেখতে অনেক বেশি স্ক্যারি লাগতেছিল। কিন্তু আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় আমাদের। যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম সর্বশেষ এখানে শুধুমাত্র 3 জন ডিসেপলই জীবিত ছিল, কিন্তু তারপরও ওই 3 জনের মধ্যে আরো একজন ডিসেপল একটি স্কেলেটনের হাতে মারা যায়। বেশি পাকনামে করতে গিয়ে আজকের এপিসোডের শুরুতে ওই মেয়েটা বলে যে আচ্ছা ব্রাদার চো, তাহলে আমরা এখন আমাদের মাস্টারকে কি জবাব দিব যে আমাদের 3 জন ভাই এখানে মারা গিয়েছে। এটার উত্তরে চু বলে যে এখানে আমাদের যতগুলা ভাই মারা গেছে তারা হয়তো বা ডেমনিক পাওয়ার অথবা ডেমনের কারণে মারা গিয়েছে। আর এই সব কিছু হয়েছে ওই বাচ্চাটার জন্য। ওই বাচ্চাটাই এসব
সবকিছুর জন্য দায়ী। অন্যদিকে চিন্মু এসব লুকিয়ে লুকিয়ে শুনতেছিল আর চিন্মু ভাবতেছে যে এরা কত বেশি লোভী যে আমি দেখতে পারতেছি তারা ট্রেজারের জন্য তাদের একজন সাথীকে মেরে ফেলেছে, এখন সব দোষ আমার গাড়ে দেওয়ার চেষ্টা করতেছে। এর সাথে চিন্মু খুব ভালো করে জানতো যে তারা দুজনের মধ্যে কেউই তাকে ফিরে যেতে এখান থেকে দেবে না কোনোভাবেই। আর চিন্মুর মধ্যে এতটা পাওয়ার নেই যে তাদের দুজনের সাথে সে একাই ফাইট করতে পারবে। সে তখনই তাদের দুজনের সাথে ফাইট করতে পারবে যখন সে তার স্পিরিচুয়াল রিয়েলমের ভিতরে থাকা ওয়ালটা ভেঙে নিউ লেভেলে চলে যাবে এবং আর ওই ওয়ালটা ভাঙার সাথে সাথে তার কাল্টিভেশন অবিকান হয়ে যাবে। তখনই চিন্মু শুনতে পায় যে এই পুরো রুইন্সি কোলাহলে ভরে গিয়েছে আর যত ক্রিয়েচার ছিল সব ক্রিয়েচারই ওই স্কেলেটন গুলার দিকে চলে যাচ্ছিল দৌড়ে দৌড়ে। তারপর সিম শিফটে আর আমাদেরকে এই রুইন্সের বাইরের সিম দেখানো হয় যেখানে চারোদিকে ডার্ক এনার্জি আর ডার্কনেস ছড়িয়ে গিয়েছিল। এরই সাথে চারোদিকে অনেক বেশি ইভিল এনার্জিও ছড়িয়ে গিয়েছে। এর সাথে তখনই আমাদেরকে সেই জায়গাটাও দেখানো হয় যেখান থেকে ইবেল স্পিরিট এবং অনেক বেশি ডার্ক এনার্জি বাইরে বেরিয়ে আসছে। আর যতগুলা ইবেল স্পিরিট ছিল সবগুলা ইবেল স্পিরিটই যত স্টোন স্ট্যাচু ছিল সব স্টোন স্ট্যাচুর কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে। যেখানে ছোট স্পিরিট গুলা তো এভাবে ভয় পেয়ে যাচ্ছিল ওই স্টোন স্ট্যাচু গুলা দেখে, কিন্তু বড় বড় যে ইবেল স্পিরিট গুলা ছিল ওইগুলা তো স্টোন স্ট্যাচুর কারণে তৈরি হওয়া শিল্ড গুলার উপর অনেক জুড়ে জুড়ে মারতে শুরু করে দেয়। এর সাথে অনেক ভয়ঙ্কর দেখতে একটি স্পিরিট চিন্মু যে রুইন্স ভিতরে ছিল সে রুইন্সের এনার্জি শিল্ডের সাথে ধাক্কা খেতে থাকে বারবার। যদিও নরমালি ওই স্টোন স্ট্যাচুর কারণে তৈরি হওয়া শিল্ড গুলা ইভেল স্পিরিটদেরকে রুইন্সের ভিতরে যাওয়া থেকে আটকে দেয়, কিন্তু আজকের যে ইভেল স্পিরিট ছিল এটা অনেক বেশি পাওয়ারফুল। তখনই আমাদেরকে ওই ইভেল স্পিরিটের অ্যাপিয়ারেন্স দেখানো হয় যেটা অনেক বেশি স্ক্যারি ছিল। তখনই ওই ইভেল স্পিরিট তার হাত রুইন্সের ভিতরে ঢুকিয়ে দেয়, যেটা করার কারণে নর্মাল স্পিরিট হলে তো নগদেই ধ্বংস হয়ে যেত। কিন্তু এই ইভিল স্পিরিট এতটা বেশি পাওয়ারফুল যে স্টোন স্ট্যাচুর শিল্ডও তাকে কিছুই করতে পারে না। তখনই ওই ইভিল স্পিরিট রুইন্সের গেটটা নগদে ভেঙে দেয়, যে কারণে অনেক বেশি ডার্ক এনার্জি রুইন্সের ভিতরে ঢুকতে শুরু করে দেয়। এই কারণে চিন্মু ওই রুইন্সের ভিতরের দিকে দৌড়ে যেতে থাকে। এর সাথে ওই দুজন ডিসাইপলও ভিতরের দিকে যেতে থাকে। তখনই চোর নজর পড়ে চিন্মুর উপর আর সে চিন্মুকে উঠিয়ে ওই ইভিল স্পিরিটের দিকে ছুঁড়ে ফেলে দেয় যাতে ওই ডেমন গড চিন্মুকে মেরে ফেলে আর তাদের সবাইকে ছেড়ে দেয়। অন্যদিকে চিন্মু তার চোখের সামনে এত ভয়ঙ্কর একটি ডেমন দেখতে পাওয়ার কারণে তার জন্য হোশে উড়েছে। সে শুধু একটা কথাই বলতেছিল, ভাই আমাকে আজকের মতো চাইলাতে আর আমি জীবন হয়ে রুইন্সের ভিতরে আমো না। এর সাথে ওই ডেমন গডের গর্জন এত বেশি পাওয়ারফুল ছিল যে ওই গর্জনের কারণে চিন্মুর বডি থেকে চিন্মুর সোলই বাইরে বের হয়ে গিয়েছিল। এই কারণে চিন্মুর যে স্পিরিচুয়াল রিয়েলম ছিল ওইটার ভিতরে সে এসব ডেমনিক শব্দের সাথে গিয়ে ধাক্কা খায়, যে কারণে ওই ওয়ালটার মধ্যেও কিছুটা ক্র্যাক চলে আসে আর চিন্মুর বডিতে ওই ডেমনিক শব্দগুলো আস্তে আস্তে মার্জ হতে থাকে। এরকমটা মনে হচ্ছিল যে চিন্মু আস্তে আস্তে আরো নতুন পাওয়ার পাচ্ছে। তখনই চিন্মু আবারও হোশে চলে আসে কারণ তার সোল পুনরায় তার বডির ভিতরে চলে আসছিল। আর এই এক্সপিরিয়েন্সটা চিন্মুর জন্য ওয়ান অফ দ্য স্ক্যারি এক্সপিরিয়েন্স ছিল। তখনই চিন্মু তার সামনে যে স্কেলেটন গুলা ছিল ওই স্কেলেটন গুলাকে গ্লো করতে দেখতে পায়। ওই স্কেলেটন গুলা আস্তে আস্তে হিউম্যান ফর্মে আসতে শুরু করে দেয়। সর্বপ্রথম মাঝখানের যে স্কেলেটনটা ছিল ওইটা হিউম্যান ফর্মে চলে আসে আর সব স্কেলেটনকে আবারও বলে যে আবার তাদের পুরনো ঘরে ফিরে আসার জন্য। আর এসব নিজের চোখে থেকে কোনো চমৎকার থেকে কম ছিল না। আর এখানে যতগুলা স্কেলেটন হিউম্যান ফর্মে চলে আসছে সবগুলাই এক একটা গডেস ছিল। এটা থেকে চিন্মু ভাবতে থাকে যে আজকাল তার চোখের সামনে অনেক বেশি চমৎকার হতে শুরু করে দিয়েছে। তখনই ওই গডেস গুলা তাদের এনার্জি চারদিকে ছড়িয়ে দেয়, যে কারণে চারদিকে পজিটিভ এনার্জি ভরে যায়। এটা থেকে চিন্মু ওই ইভিল স্পিরিটদের হাত থেকে বাঁচার জন্য এদিকে আসতে থাকে, কারণ সেও জানতো যে সে যদি তাদের কাছে থাকে তাহলে ইভিল স্পিরিট তার কিছুই করতে পারবে না। কিন্তু চিন্মু এটাও ভাবতেছিল যে যে গডেসরা 1000 বছর আগে এখানে মারা গিয়েছিল তারা আবার দ্বিতীয়বার এখানে কিভাবে জীবিত হয়ে গিয়েছে। তখনই সেখানে পৌঁছে যায় ইভিল স্পিরিট তার ডার্ক এনার্জির সাথে। আর এখানে ইভিল স্পিরিট এন্ট্রি মারার সাথে সাথে ওই গডেসদের উপর হেভি হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গডেসদের সামনে কোনো ডেমনই টিকতে পারে না। আর কন্টিনিউসলি ডার্ক এনার্জি এবং পজিটিভ এনার্জির মধ্যে সংঘর্ষ হতে থাকে। তখনই ওই ডিসেবল মেয়েটা বলে যে আমরা তো এটা আগে থেকেই জানতাম যে যত গডেস ছিল তারা সবাই অনেক আগে এখান থেকে চলে গিয়েছে এই ডানজু ছেড়ে, কিন্তু তারা হঠাৎ করে আবার এখানে এই রুইন্সের ভিতরে কিভাবে উপস্থিত হতে পারে। এটা শুনে তাড়াতাড়ি করে চু তাকে নিচে ঝুঁকিয়ে দেয় আর বলে যে আপাতত চুপ থাকো। তারপর ওই মেয়েটা বলে যে কিন্তু কিভাবে সম্ভব এটা যে গডেসরা এই রুইন্সের ভিতরে যখন তখন উপস্থিত হয়ে যাবে আর তাদেরকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে যাবে যারা এখানে আউটসাইডার। তখনই সেখানে কিছু গডেস তাদের ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে দেয়। এটা শুনে চুপ বলতে শুরু করে দেয় যে দেখো আমিও এটা সম্পর্কে ভালোভাবে জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে এখানে কিংডম অফ গডস ছিল যেখানে গডসরা বসবাস করতো আর তাদের কাছে যারা সাহায্যের জন্য আসতো তাদেরকে কখনোই তারা ফিরিয়ে দিত না। তাই এত বছর পরও যারা এখানে
তাদের কাছে সাহায্যের জন্য আসে তারা এখনো পর্যন্ত তাদেরকে সাহায্য করে। তখনই আমরা একটি গডেসকে দেখতে পাই যে তার এখান থেকে ম্যাজিক্যাল লিকুইডের মতো কিছু একটা ফেলে দিচ্ছিল আস্তে আস্তে তার পাত্র থেকে। অন্যদিকে চু কন্টিনিউসলি বলতে থাকে যে এখানে হয়তো বা অনেক বছর আগে অনেক ভয়ঙ্কর ব্যাটেল হয়েছিল যে কারণে গডসরা এখান থেকে চলে গিয়েছে, কিন্তু তারা এখান থেকে যাওয়ার আগে এখানে স্টোন স্ট্যাচু তৈরি করে দিয়েছে যাতে এখানে থাকা ডার্ক এনার্জি এবং ইভিল স্পিরিটদের হাত থেকে বাঁচা যেতে পারে। অন্যদিকে ওই গডেসের লিকুইডের কারণে যত নর্মাল স্পিরিট ছিল তারা সবাই এখান থেকে দূর হয়ে যায়, কিন্তু তারপরও যে ভয়ঙ্কর এবং সবচেয়ে পাওয়ারফুল স্পিরিটটা ছিল ওইটা এখনো পর্যন্ত তার ওয়ার্ডস এর সাহায্যে অ্যাটাক করতেছিল, যেটা অবভিয়াসলি ডেমনিক ছিল। এই কারণে যত গডেস ছিল তারাও তাদের পজিটিভ ওয়ার্ডস বাইরে বের করতে শুরু করে দেয়। এটা দেখিয়ে ওই স্পিরিটটাও তার ইভিল ওয়ার্ডস দিয়ে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর তাদের দুজনের মধ্যে একটি গড লেভেলের ফাইট দেখতে পাই। কিন্তু অন্যদিকে এই দুইটারই অনেক বেশি প্রতিক্রিয়া আমরা চিন্মুর মধ্যে দেখতে পাই। তখনই চিন্মু একটু ভালোভাবে খেয়াল করে এখানে যত ডিভাইন ওয়ার্ড এবং ডেমনিক ওয়ার্ড ব্যবহার হচ্ছে ফাইটিং এর জন্য, এসব ওয়ার্ডই চিন্মুর স্পিরিচুয়াল সিতে অবস্থিত ওয়ালের ওয়ার্ডের মতো। এই কারণে চিন্মু ভাবে হয়তো বা এই ডিভাইন ওয়ার্ড দিয়ে তার স্পিরিচুয়াল সিকে ব্লক করে দেওয়া হয়েছে, তাই এটাকে ব্রেক করার জন্য তার হয়তো বা এসব ওয়ার্ডই ব্যবহার করতে হবে এখন। আর এই কারণে হয়তো বা তার বডি থেকে তখন তার সোল বাইরে বের হয়ে গিয়েছিল যখন সে ওই ডেমনের আওয়াজ শুনতে পেয়েছিল। এই কারণে তার স্পিরিচুয়াল সিতে অবস্থিত ওয়ালে ক্র্যাকও আসছিল। এই কারণে চিন্মু ভাবতে থাকে যে সে যদি এসব ওয়ার্ড ভালোভাবে শিখে নিতে পারে তাহলে সে অবশ্যই ওই ওয়ালটাকেও ব্রেক করে দিতে পারবে আর সে স্পিরিচুয়াল রিয়ালাম অ্যাচিভ করে ফেলবে। এই কারণে চিন্মু ওই ডিভাইন সাউন্ড এবং ডেমনিক সাউন্ডের মাঝখানে গিয়ে বসে যায় আর সে যখন একটু ভালো করে খেয়াল করে তখনই সে সবকিছু বুঝতে পারে যে এই ডিভাইন এবং ডেমনিক ভয়েসের ভিতরে আসলে কি বলা হচ্ছিল। তারপরে আমাদেরকে চিন্মুর স্পিরিচুয়াল সিকে দেখানো হয় যেখানে চিন্মু ভাবতাছিল যে সে কি আসলে একটা ডেমন যাকে পূর্বে গডদের দ্বারা সিল করে দেওয়া হয়েছিল, কিন্তু এটার উপরও চিন্মুর বিশ্বাস ছিল না কারণ তার গ্র্যান্ডপা তাকে বলেছিল যে সে কোনো ডেমন না, সে একজন স্পেশাল ধরনের মানুষ। আর এসব ভাবতে ভাবতে চিন্মু অনেক পাওয়ারফুল একটি পাঞ্চ রেডি করে ফেলে আর ওই পাঞ্চটা ওই ওয়ালের সামনে থাকে একটি স্পিরিচুয়াল শব্দের বেরের উপর মেরে দেয়, যে কারণে ওই ব্যারিয়ারটাও ভেঙে যায় আর যে ওয়ালটা ছিল সেই ওয়ালের মধ্যে অনেক বেশি ক্র্যাক চলে আসে। এটা থেকে চিন্মু ভাবতে থাকে যে তাকে আরো অনেক কষ্ট করতে হবে এই ওয়ালটাকে ভাঙতে গেলে। তখনই আমাদেরকে বাইরের সিন দেখানো হয় যেখানে এখনো পর্যন্ত লাগাতার গডেস এবং ডেমন গডের মধ্যে ফাইট চলতেছিল। অন্যদিকে ওই ডিসেবল মেয়েটা চিন্মুকে দেখে বলে যে ওই ছেলেটা তো ডিভাইন এনার্জি এবং ডেমনিক এনার্জির মাঝখানে বসে আছে, যে কারণে এই দুইটা এনার্জির ইম্প্যাক্টই তার উপর পড়তেছে আর সে যদি আর কিছুক্ষণ এখানে এভাবে বসে থাকে তাহলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এটা দেখে চু বলে যে না, এখানে কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। এখানে যেভাবে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যেভাবে ফ্লাকচুয়েশন করছে সেখানে তো এতক্ষণ পর্যন্ত ছেলেটাকে বেঁচে থাকার কথা না। তখনই চু বলে যে সে এই দুইটা এনার্জি কাল্টিভেশন করতেছে না তো, কারণ আমি ফিল করতে পারতেছি যে ওই ছেলের ভিতরে লাগাতার এনার্জি বেরিয়ে চলেছে। এটার উত্তরে মেয়েটা বলছে এটা কিভাবে সম্ভব, তার বডিটা এখনো পর্যন্ত অবেজ্ঞানী হয়নি আর এমনি তো সে আমাদের জন্য শুধুমাত্র একটা বাচ্চাই না, কিন্তু তারপরও সে এত বেশি পাওয়ারফুল এনার্জি গুলাকে কিভাবে সামলাতে পারতাছে। অন্যদিকে আমরা চিন্মুর বডির উপর ডিভাইন এবং ডেমনিক সাউন্ডের প্রভাব একদম পরিষ্কার দেখতে পাই যে তার কান থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু এতক্ষণে চিন্মু ডেমনিক এবং ডিভাইন শব্দ দুটাই শিখে নিয়েছে আর সে ওইগুলা উচ্চারণ করতেছে। যেভাবে তার বডিতে ডিভাইন এনার্জি বাড়তাছে ঠিক সেভাবে ইভিল এনার্জিও বেড়ে চলেছে। তখনই চিন্মু আরো একটি পাঞ্চ রেডি করে ওই ওয়ালের উপর মেরে দেয়, যে কারণে ওই ওয়ালের উপর আরো বেশি ক্র্যাক চলে আসে আর ওই ক্র্যাকের ভিতর থেকে বের হয়ে আসে একদম পিওর এনার্জি। কিন্তু অল্প ক্র্যাক হওয়ার কারণে ওই ডিভাইন ওয়ার্ডস গুলা ওই ক্র্যাক গুলাকে আবারও রিপেয়ার করে ফেলে। এটা দেখে চিন্মু বুঝে যায় যে এখনো পর্যন্ত এতটা বেশি পাওয়ারফুল হয়নি যে সে এক অ্যাটাকের মাধ্যমে ওই ওয়ালটাকে ব্রেক করে দেবে। তাই সে ভাবে যে এখন পর্যন্ত আশেপাশের যত এনার্জি আছে সে সবগুলো এনার্জি অ্যাবজর্ব করে নেবে আর সে কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই এতটা পাওয়ারফুল হয়ে যাবে যে সে এই ওয়ালটাকে ব্রেক করে দেবে। কিন্তু তারপরও সে এখনো পর্যন্ত ওই ওয়ালের মধ্যে শুধু ক্র্যাকই নিয়ে আসতে পারে। তারপরে চিন্মু তার এনার্জি কালেক্ট করে আবারও পাঞ্চ মেরে দেয়, কিন্তু ততক্ষণে বাইরের সিম দেখানো হয় যেখানে প্রায় সকাল হতে চলেছিল আর এমন সূর্যের আলো ওই ডেমন গডের উপর পড়ার সাথে সাথে ওই ডেমন গড ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর গডদের উপর যখন ওই সূর্যের আলো পড়ে তারাও তাদের পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। তখনই চিন্মু এসব দেখে বলতে শুরু করে দেয় যে ওই গডদেরকে আমি জানি না যে আপনারা কোথা থেকে বা কিভাবে এখানে আসছেন, কিন্তু আমি এতটুকু জানি যে আজকে আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অন্যদিকে সকাল হয়ে যাওয়ার কারণে যত প্রাণী ছিল তারাও স্বস্তির নিঃশ্বাস নেয় আর তারা একে একে এই রুইন্সের ভিতর থেকে চলে যেতে শুরু করে দেয়। তখনই চিন্মুর পিছনে ওই দুইজন ডিসাইপল চলে আসে আর বলছে এত নাটক করার কোনো দরকার নেই, কারণ তুমি কিছুক্ষণের মধ্যে মরতে চলেছ, তাদেরকে কৃতজ্ঞ জানালেই কি না জানালেই কি। আর এর সাথে আমাদের আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। যদি সামনের এপিসোডটা দেখতে
দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেন।